এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? মনে হচ্ছে চোর ডাকাত দেখছেন। দেখি শুনুন, সামনে থেকে ভেতরে যাবার জন্য তো বলছেনই না, উল্টো খাম্বার মতো দাঁড়িয়ে আছে। এই আমি খাম্বা? শুধু খাম্বা না, আপনি হাম্বা। হাম্বা? হাম্বা আবার কি? যারা হাম্বা হাম্বা বলে ডাকে তারা, মানে বলদ। সাদমানকে হাত দিয়ে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে গেল ইসরাত। মুখ হা করে সেদিকে তাকিয়েছে সাদমান। এই তো কয়েকদিন আগে মেয়েটা কত নম্র ভদ্র হয়ে কথা বলতো, কতটা সমীহ করে চলতো তাকে, আর এখন তাকে মুখের উপর বলদ বলে দিল। এত বড় অপমান! মেয়েটা কি তবে এখন তাকে একটুও ভয় পায় না? হায় হায়, এমনটা হলে তো সর্বনাশ। এখনো বয়সের তুলনায় যথেষ্ট ছোট, এখনই এরকম হলে ভবিষ্যতে তাকে সামলাতে তো হিমশিম খেতে হবে। এটা সেটা ভাবতে ভাবতে দরজা বন্ধ করে মাথা চুলকাতে চুলকাতে ভেতরে গেল সাদমান। গিয়ে দেখলো তার আম্মুর সাথে কথা বলছে ইসরাত। তার আব্বুও বাসায় আছে, যেহেতু আজকে শুক্রবার তাই সকলেই আছে। সাদমান দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল ইসরাতের কথা। ও, আমি আসলে জানতাম না আন্টি, তোমরা যে জানো কথাটা। হ্যাঁ, সাদমানই বলে দিয়েছে। সাদমানকে নাকি রেনু আপা জানিয়েছে কথাটা। আম্মু কই? আমাকে তো কিছু বলেনি। আমাকে তো উল্টো বললো তোমাদের জানিয়ে আসতে আজকে আব্বু আসছে। কথাটা বলেই ইসরাতের মনে পড়লো সে নিজে তো সাদমানকে সেদিন বলেছিল তার আব্বু সামনের সপ্তাহে আসবে, অথচ এখন নিজেই বলে গেল। হয়তো সেদিন রাগের মাত্রা এত বেশি ছিল যে সব কথা গিলে ফেলেছিল সে। হয়তো খেয়াল নেই। আচ্ছা, এসেছিস ভালো হয়েছে। আজকে বন্ধের দিন, সবাই একসাথে আছি, চল একটু কথা বলি। আন্টি বলছিলাম কি, আমি আগামীকাল যদি তোমাদের সাথে কথা বলি তাহলে চলবে? রাতে আসবো না হয়? আসলে আব্বু আমার হাতে বানানো চিকেন মোমো আর ভেজিটেবল স্যুপ খেতে ভীষণ ভালোবাসে। ভেবেছিলাম সেগুলো এখন বানাবো আর কি, আব্বু আসলে খেতে দেবো। চলে আসবে হয়তো 2-2.5 ঘন্টার মধ্যেই। বাবা, তুই এত কিছু বানাতে পারিস? পারি, সব পারি, শুধু একটু ইউটিউব দেখে নিতে হয় আর কি। ইসরাতের কথায় সাদমানের আব্বু আম্মু দুজনে হেসে উঠলেন। পারভেজ রানা বললেন, সে যাই হোক, করতে তো পারিস। তোকে তো এখন বিয়ে দিয়ে দেওয়া যাবে, পাকা বুড়ি একটা হয়েছিস। কষ্ট লাগে ভীষণ, বুঝলে? তোমরা সবাই আমাকে চিনতে পারলে, শুধু আমার আম্মুটাই পারলো না। শুধু শুধু বউকে আমাকে, জানো, এবার বলেছে আব্বুকে বলবে যাতে আমাকে আব্বুর কাছে নিয়ে যায়, বা বিয়ের সাথে দিয়ে যাতে স্বামীর উপর দায়িত্ব দিয়ে দেবে। বলো, আমি কি এতটাই বোঝা? পারভিন সুলতানা দ্রুত মাথা নেড়ে কিছু একটা বলতে নিবেন, তার আগেই সাদমানের কণ্ঠ কানে এলো সবার। কোনটা বেহুদা প্রশংসা আর কোনটা বাস্তবিক সত্য, সেটার ফারাক আসলে কয়জনই বা করতে পারে বলো আম্মু? নিজের প্রশংসা শুনলে গা ভাসিয়ে দেয়, অথচ নিজের থেকে বড় গর্দভ যে পৃথিবীতে আর একটাও নেই সেটা স্বীকার করতে রাজি হয় না। অকর্মণ্য হলেও নিজেকে নিজেই বাহবা দিয়ে উপরে তুলে নিয়ে যায়। এসব মানুষের সাথে কথা বলে লাভ আছে কোনো? তার চেয়ে বরং একটু আমার চুল টেনে দাও আলতো করে, তোমার কুলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি মা। পারভিন সুলতানা মুখ হা করে একবার সাদমানের দিকে তাকাচ্ছে তো আরেকবার ইসরাতের দিকে। বেচারা ইসরাতের গাল নাক, এমনকি পুরো মুখ রাগে লাল হয়ে গিয়েছে। শুধু রাগ নয়, লজ্জাও করেছে ভীষণ। নিজে তো অপমান করে তার উপর এখন নিজের বাবা মায়ের সামনেও এভাবে অপমান করলো। রাগে ফুসতে ফুসতে ইসরাত দাঁত কিরমির করে বলল, আন্টি, এতদিন শুধু ভেবেছিলাম যে আব্বুকে বলবো এই ফ্ল্যাট ছাড়ার জন্য, তবে এবার ডিসিশন ফাইনাল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাদমানকে একটা ধাক্কা দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল ইসরাত। এটা কি হলো বাবু? কাজটা তুই ঠিক করিসনি। আতিক হাসানও পারভিন সুলতানার কথায় সমর্থন জানালেন। শুধু মনে হাসি খুশি লাগছে সাদমানের, যখন তখন অপমানের প্রতিশোধ নিয়ে নিয়েছে বলে কথা। টেবিলে বসে খাবার শেষ করে পানি গ্লাসে চুমুক দিলেন শুয়েব রহমান। মাশাআল্লাহ, আমার আম্মু দুজনের হাতের রান্না মুখে লেগে থাকার মতো। তবে খুব বেশি খেয়ে ফেলছে এখন, রাতে আর ভাত খেতে পারবে বলে মনে হয় না। এত কিছু কখন রান্না করি তোরা দুজন? পারবে, তোমার জন্য তোমার মেয়েরা সব করতে পারবে। আমাকে তো চুলা ধোয়াতে যেতে পর্যন্ত দেয়নি। দুজন সব করেছে, বাপ সোহাগের মেয়ে কিনা দুজন। কিরে মিশে এসো, কোথাও কি পড়ার গন্ধ পাচ্ছিস তোরা আম্মু? আমি তো পাচ্ছি। ইসরাত আর মিসরাত দুজনই হেসে উঠল, তার সাথে কিঞ্চিত হাসলেন রেনু আক্তারও। সত্যি বলছি, মেয়ে দুটো আব্বু বলতেই জান দিয়ে দেয়। আমার আর কি, আমাকে তো শুধু জ্বালাতন করার উপরই রাখে। তবে মিশু এখন তেমন একটা করে না, বরং কখনো কখনো নিজের মায়ের মতো আমাকে এবং আমাদের আগলে রাখে। অনেকটা বুঝদার হয়ে গিয়েছে তোমার এই মেয়ে। কিন্তু এই যে তোমার ছোট মেয়ে, আচ্ছা এটা যখন আমার পেটে ছিল তখন আমি কি এমন খেয়েছিলাম বলো তো? না মানে এভাবে শুধু তিরিমিন করতে থাকে কেন?
কত কি যে কাণ্ড করে বসে তোমার এই মেয়ে, জানো? এই তো কয়েকদিন আগের কথাই তো বলেছিলাম না তোমায়? শোনো, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই মেয়েকে কিছু বলে যাও, ঠিকভাবে যাতে চলাফেরা করে তা বুঝিয়ে যাও। এতটা চঞ্চল হলে হয় নাকি? বয়স তো একেবারে কম না, 18তে পড়লো বলে। আর না হয় কাজ করো, বিয়ে দিয়ে দাও, স্বামীর হাতে তুলে দাও। এরপর দেখো আমি এই মাকে যতটা চালাতন করে ততটা শ্বশুর বাড়ির লোকজনকে চালাতে পারি কিনা। হেসে উঠলেন শোয়েব রহমান। বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়ের বিয়ে দিয়ে দিবে? দরকার পড়লে তো দিতেই হবে, তুমি ছেলে খোঁজো, পেলেই দিয়ে দেবো, ধরে বেঁধে এর বিয়ে। আমার ছোট আম্মুর জন্য ছেলে খুঁজতে কোনো সমস্যা হবে না, তবে কথাটা ভেবে চিন্তা বলো কিন্তু। আসলে দিয়ে দিবে ছোট মেয়ের বিয়ে? শোয়েব রহমানের কথায় কেমন যেন একটা খটকা লাগলো রেনু আক্তারের। এতটা নিশ্চিত হচ্ছেন কি করে উনি ছেলে নিয়ে? ভালোই, তোমরা ছেলে ঠিক করে বিয়ে দিয়ে দিচ্ছ, বাহ চমৎকার। আব্বু, তোমাকে অন্তত আমি আমার পক্ষে পাবো ভেবেছিলাম, তুমিও আম্মুর মতো তাল মেলাচ্ছ। আমাকে তাড়ানোর এত তাড়া তোমাদের? আরে ধুর, তোর আম্মুর টিমে আবার যাইকে, আমি তো তোর সাথেই ছিলাম, আছি আর থাকবো। আমার 2 মেয়ে আমার জীবনের সবচেয়ে বড় প্রার্থী, তাদের তাড়ানোর তাড়া থাকবে কেন আমার? আর তোর কথা যদি বিশেষভাবে বলি তাহলে তোর তো আবার পরীক্ষা চলে, সামনে বোর্ড ফাইনাল, এখন তো বিয়ের বসে আসে না। তবে মিশু আম্মুর জন্য আমি ছেলে খুঁজছি। চিকেন লেগ পিসে কামড় দিতে গিয়েও থেমে গেল মিসরাত। এতক্ষণ যাবৎ বিনা বাক্যে সকলের কথা শুনছিল হাসি মুখে, কিন্তু কেন জানি এই কথাটা শুনে তার মুখের হাসি উবড়ে গেল। লেগ পিস প্লেটে রেখে মাথা নিচু করে বসে রইল। আম্মু, শোয়েব রহমানের কণ্ঠ শুনে মাথা উঁচু করলো মিসরাত। তুই বিয়ে করতে চাস না এখন? না আব্বু, এমন কিছু না। তোর নিজস্ব কোনো পছন্দ আছে? না আব্বু, আমার কোনো পছন্দ নেই, তোমরা যা বলো তাই হবে। বেশ, তবে বিয়েটা সত্যি এখন করতে চাইস তো? বললাম তো আব্বু, আমার কোনো কিছুই বলার নেই এই ব্যাপারে, তোমরা যা ভালো বোঝো তাই। আব্বুর কাছে কখনো কিছু বলতে দ্বিধাবোধ করবি না, সত্যি করে বল, এখন বিয়ে করতে চাস না? আর বছর 2 পরে ধরবো। মিশু, তোর আব্বু কিন্তু সবটা বুঝে শুনেই বলেছে কথাটা। দেখ আম্মু, তোর এখন বয়স প্রায় 25, পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে গিয়েছিস আলহামদুলিল্লাহ, কিন্তু মেয়েদের তো একটা নির্দিষ্ট বিয়ের বয়স আছে বল। আর ছেলে দেখা মানে তো বিয়ে হয়ে যাও না, 10টা দেখে আমরা একটা নিয়ে ভাববো, তাই ছেলে দেখতেও তো সময় লাগবে। আম্মু, আমার কোনো সমস্যা নেই, সত্যি বলছি, তোমরা ছেলে দেখতে পারো। আপু, তুই ঘুমিয়ে পড়, আমি একটু রাত জেগে পড়বো। কালকে সকালে কলেজ যাওয়া লাগবে না? না আপু, আজকে শেষ ছিল, এখন শুধু পরীক্ষার জন্য পড়তে হবে, ডেট তো দিয়েই দিয়েছে। ইসরাতের কথা বলে বিছানায় শুয়ে থাকা অবস্থায় অবাবাসে ফেলল মিসরাত। চোখ বন্ধ করতে নিয়েছিল কেবল, এর মধ্যেই ফোন বাজলো। ফোন হাতে না নিতেই মিসরাত বুঝতে পারলো কে ফোন করেছে, কারণ আজকাল থেকে এই নাম্বারে একাধিকবার ফোন দিয়েছে। হ্যাঁ, আরিনের নাম্বার থেকে ফোন আসছে ক্রমাগত, বেশ কয়েকবার নাম্বারটা ব্লক লিস্টে ফেলতে গিয়েও কোথায় জানি বাধা পাচ্ছিল মিসরাত। ফলশ্রুতিতে প্রত্যেকবার ফোন কেটেই ক্ষান্ত হতে হচ্ছে তাকে। আপু, ফোন কে করছে বারে বারে, ধরছিস না কেন? কেউ না, তুই মনোযোগ দিয়ে পড়, এত কিছু কানে গেলে পড়া হয় কি করে? ফোন বন্ধ করে নিল মিসরাত। ল্যাম্পশেডের দিকে তাকালো সে, ফিরে গেল আবারও সেই অতীতে। মিসরাত, তোমার সাহায্য লাগবে আমার, করবে আমায় সাহায্য? বাড়ির পিছন দিকে ইশতিয়াকের সাথে দেখা করতে বলেছিল মিসরাতকে, সে অনুযায়ী মিসরাতও গিয়েছে। ইশতিয়াকের সাথে তার এর আগেও কয়েকবার কথাবার্তা হয়েছে। বেশ খুশমেজাজের মানুষ, প্রাণ খুলে কথা বলতে জানে, হাসতে জানে, হাসাতেও জানে। বেশ ভালোই লাগে মিসরাতের এই মানুষটাকে। বলুন না ভাইয়া। আসলে তোমাকে কিভাবে বলি তাও বুঝতে পারছি না, আবার তোমাকে না বললেও কাউকে খুঁজে পাচ্ছি না। তোমার সাথে তো মোটামুটি ভালো বন্ধুত্ব আছে। ভাইয়া, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে বলুন কি বলবেন। আমি আমি নুজাহাতকে আসলে আপনি নুজহাত আপুকে কি? আমি নুজাহাতকে পছন্দ করি মিসরাত, শুধু পছন্দ বললে ভুল হবে, একটু বেশি পছন্দ করি। আসলে খুব ভালো লাগে আমার, তাকে দেখলে মনটা ভালো হয়ে যায়, তার সাথে কথা বললে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকি তার দিকে। আমি আসলে তাকে থামুন থামুন, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। আপনাদের ছেলেদের হাবভাব বোঝা বড় মুশকিল। আরে বাবা, আপুকে পছন্দ করেন সেটা সরাসরি বললেই তো হয়, এত কথা টানাটানির তো মানে দেখছি না। তাছাড়া আপনি তো কথাটা আপুকে বলছেন না, আমাকে বলছেন, তাহলে এত নার্ভাস হওয়ার কি আছে? বোঝো তাহলে এখন, নুজাহাতের সামনে এই ব্যাপারে কিছু বলা তো দূরে থাক, তার সাথে সাধারণ কথা বলতে গেলে তো আমার কণ্ঠ কাঁপে। আগে কাঁপতো না জানো, এখন কেন জানি কাঁপে।
কারণ আপনার মনে আপুকে নিয়ে অনুভূতি সদ্য জন্মেছে, তাই এতদিন অনুভূতি ছিল না, তাই কাঁপাকাঁপিও ছিল না। এখন অনুভূতির কারণে কাঁপাকাঁপি শুরু হচ্ছে। আসলেই তাই। আচ্ছা, তুমি কি কখনো কাউকে পছন্দ করেছো? তোমার ক্ষেত্রেও কি এমনটা হয়েছে? মুখের হাসি মিলিয়ে গেল মিসরাতের। কাটা জায়গায় মনে হলো নুনে চিটা দিয়ে দিয়েছে কেউ। এখনো আরিয়ানের আশায় সে বসে আছে, তবে নিজে থেকে যেচে আরিয়ানের সাথে এসে কোনো কথা বলতে চায় না। সেদিনের পর থেকেই সে আরিয়ানের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মিসরাতের মতে সে অনেক চেষ্টা করছে আরিয়ানকে নিজের দিকে ফেরানোর। একাধিকবার তার মনের কথা একাধিকভাবে প্রকাশ করেছে। এরপরও যদি আরিয়ান নিজে থেকে এখন আর তার কাছে না ফেরে, তবে সে ধরেই নেবে আরিয়ান তার ভাগ্যে নেই। আরিয়ানকে নিজের আশপাশে দেখলে এখনো নিজেকে সামলাতে কষ্ট হয় তার। তবে সে একটু একটু করে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে ভেতর থেকে শক্ত করে তোলার। কিন্তু এই কথাটা যেন আবারও তার মনে পুরনো ক্ষতকে খুঁচিয়ে তুলছে। কি হলো মিশরাত, চুপ হয়ে গেলে যে? এতক্ষণ যাবত তো বেশ অভিজ্ঞতার মতো কথা বলছিলে। তো বলো, কেউ এমন আছে কিনা তোমার জীবনে? না ভাইয়া, কেউ নেই। আমার কথা বাদ দিন, শুনুন, নুজহাত আপুর কাছে মনের কথা প্রকাশ করতে হলে এসব কাঁপাকাঁপি বন্ধ করতে হবে। ভালোবাসার মানুষকে পাওয়া তো সোজা না ভাইয়া, তার জন্য ভয় ডর সব বিসর্জন দিতে হবে। যাক, তুমি কথাটা শুনে তেমন একটা রিয়াক্ট করনি। কিসের কথা? এই যে আমি নুসাদকে ভালোবেসে ফেলেছি সেই কথা। মুস্কি মুস্কি হাসছে মিসরাত, কারণ নুজহাত তো আগেই মিসরাতকে বলে দিয়েছে তার মনের অনুভূতির কথা ইশতিয়াককে নিয়ে। মিসরাত চাইলেই ইশতিয়াককে বলে দিতে পারতো সেই কথা, কিন্তু সে বলেনি, কারণ নুজহাত চায় ইশতিয়াক যাতে তার পক্ষ থেকে প্রথম পক্ষ নেয় এই সম্পর্ক করার ক্ষেত্রে। তবে শুধু একা নুজহাত কেন, সব মেয়ে তো বোধহয় তাদের পছন্দের পুরুষ থেকে এটাই চায়, চেতন কিংবা অবচেতন মনে। সবার তো আর মিসরাতের মতো কপাল না। কথাটা ভাবতেই আরেকটা দীর্ঘশ্বাস ছাড়লো মিসরাত। মিশরাত, এই মিশরাত, আবার কোথায় হারিয়ে গেলে তুমি? হ্যাঁ, না ভাইয়া, কিছু না, বলুন কি বলবেন। তোমার আমাকে সাহায্য করতে হবে নুজাহাতের কাছে নিজের ভালোবাসা ব্যক্ত করার জন্য। তুমি হবে আমাদের ভালোবাসার কবুতর। হ্যাঁ, কবুতর? হ্যাঁ, আগেকার সময়ে যেমন কপতির মাঝে ভাবের আদান প্রদান করতে কবুতরের বহন করা চিঠির মাধ্যম হতো, এখন ঠিক সেইভাবে আমাদের মাঝখানে ভাবের আদান প্রদান তোমার মাধ্যমে হবে। শুনুন, চিঠির কাহিনী বাদ দিয়ে সরাসরি মনের কথা বলুন, তাতে মেয়েরা খুশি হয় বেশি। কিন্তু সে যদি আমায় রিজেক্ট করে দেয়? সে তো চিঠির মাধ্যমে রিজেক্ট করতে পারে। সেটা কথা না, কথা হলো আপনার সরাসরি কথা বলতে হবে আপুর সাথে। বলতে পারেন যে আপুকে প্রপোজ করতে হবে। বাম হাত থুতুনিতে ঠেকিয়ে কি যেন কতক্ষণ ভাবছিল ইশতিয়াক, এরপর আমতামতা করে বলল, সেক্ষেত্রেও আমার তোমার সাহায্য লাগবে। আরে ব্যাপার না, আপনার সামনে আপুকে এনে দাঁড় করাতে হবে তো সকলের অগোচরে। আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিকই কায়দা করে আপুকে আপনার কাছে নিয়ে আসব। শুধু তাই নয়, আপনাদের মত বিনিময় যাতে সুষ্ঠুভাবে হয় তার দায়িত্বও আমার। সে তো করবেই, কিন্তু আরো একটা কাজ করতে হবে। কি কাজ? জানোই তো, আমি নুজাহাতের সাথে কথা বলতে গেলেও এখন কাঁপতে থাকি। সরাসরি যদি 1 লাখে প্রপোজ করতে যাই তাহলে সেটা কখনোই সম্ভব না। আমি জানি কিছু না কিছু তালগোল তো একটা পাকা বই, এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে। তো করুন। আমি তোমাকে এখন করে দেখাচ্ছি, মানে তোমার সামনে। তুমি দেখে বলবে যে আমার প্রপোজ করা ঠিক হচ্ছে কিনা, কিংবা কোথায় ভুল হচ্ছে সেগুলো একটু শুধরে দেবে। পাশাপাশি নুজাহাত কিভাবে প্রপোজ করলে আরো বেশি খুশি হবে সেটা একটু ধারণা দিতে হবে। প্লিজ প্লিজ প্লিজ। মিসরাতকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে ইশতিয়াক চলে গেল। ফিরল মিনিট 6 পর। ইশতিয়াক কি করতে গিয়েছিল সেটা মিসরাত এখন বুঝতে পারছে। তার হাতে গোলাপের তোড়া, হাঁটু গেড়ে বসে পড়লো মিসরাতের সামনে। মিশরাত, এভাবেই তুই বসতে হবে, তাই না? ঠিক আছে তো, এভাবেই তুই ফুল ধরতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, একদম পারফেক্ট হয়েছে। এবার বলুন কি বলবেন। ইশতিয়াক এটা সেটা বলছে, আর মিসরাতও কিছু ভুল থাকলে ঠিক করে দিচ্ছে। কখনো কখনো ইশতিয়াকের কথা বলা ভঙ্গিমা দেখে মিসরাত হেসে ফেলছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে অবশেষে ইশতিয়াককে প্রপোজ করার কৌশল শিখিয়ে দিল মিসরাত। কি না আপু, আমি পড়াশোনা শেষ করে ঘুমাতে চলে আসলাম আর তুই এখনো চোখ খুলে রেখেছিস? সেই কখন ঘুমাতে আসলি? ইশরাতের কথা কানে যাওয়ার দ্রুত চিতেচারণ শেষ করলো মিসরাত। মাথা নেড়ে জানালো তার ঘুম আসছে না। ইশরাত পাশে এসে শুয়ে পড়লো, তাকে জোরে ধরে মাথার বিলি কেটে দিতে লাগলো মিসরাত। এটাই দুই বোনের ঘুমানোর সময় চিরাচিত নিয়ম। ইশরাত সাথে সাথে চোখ বুজে ফেললেও মিসরাত এখনো চোখের পাতা এক করতে পারেনি। অতীত না চাইলেও
আর এই অতীতটাই তাকে আরিয়ানকে মেনে নিতে বারংবার বাধা দেয়। সন্ধে এখন 7টা। মিসরাতের বাসার সামনে আব্বু আম্মু এসেছে। আতিক, হাসান, পারভীন সুলতানা এটা নিয়ে সেটা নিয়ে আলাপ আলোচনা করে যাচ্ছেন মিসরাতের আব্বু আম্মুর সাথে। তাদের সাথে সাদমান, ইসরাত এবং মিসরাতও বসা। এতদিন পর এসেছেন ভাইজান, পরশুদিন আবার চলে যাবেন, এটা কোনো কথা হলো? আতিক হাসানের করা প্রশ্নে মাথা নাড়িয়ে শৈব রহমান বললেন, এসেছিলাম 1 সপ্তাহের সময় নিয়ে ভাইজান, কিন্তু হুট করেই একটা প্রয়োজন যেতে হচ্ছে আমার যেতে হবে এখন। তবে কিছুদিন বাদে আবার আসবো, যেতে সময়ের আগে চলে আসছে। আসলেই ভালো, আপনার তো দেখা পাওয়াই মুশকিল, আপনার সাথে তো সময় কাটানোর সুযোগ পাওয়াও দুষ্কর। অবশ্যই আপনার পরিবার যেটা পায় না সেটা তো আমার আশা করা বোকামি। এইভাবে বলবেন না ভাইজান, আপনারাও আমাদের পরিবারের মতোই। আপনার ভাইজান এখানে থাকে না ঠিক আছে, কিন্তু আপনাদের এখানে আমি সবসময় আমার পাশে পাই। সাদমান আপনার ভাইজানের অবর্তমানে কত দায়িত্ব পালন যে করে সেটা বলে বোঝাতে পারবো না। আমাদের উপর, সাদমানের উপর ভরসা করেই তো আমি আমার মেয়ে দুটোকে নিয়ে এখানে একা থাকার সাহস পাই। রেনু আক্তারের কথায় বিস্মিত হাসলেন পারভীন সুলতানা আর আতিক হাসান। তার সাথে সুর মেলালেন শোয়েব রহমানও। হ্যাঁ, আমাকে রেনু বলেছে এই ব্যাপারে। ইস্যুকে কয়েকদিন আগে নাকি পাওয়া যাচ্ছিল না, ফোন বন্ধ ছিল, রাত হয়ে গিয়েছিল বেশ। তখন নাকি সাদমানি তাকে কোন বান্ধবীর বাসা থেকে খুঁজে নিয়ে এসেছে। শোয়েব রহমানের কথায় সাদমান, মিসরাত আর ইসরাত একে অপরের দিকে তাকালো, কারণ প্রকৃতপক্ষে সেদিন সাদমান নয় বরং আরিয়ান খুঁজে বের করেছিল ইসরাতকে। সাদমান তো চলে গিয়েছিল কামরুলের বাসায়, তবে সেদিন রাতে বাসায় ফিরে আরিয়ানের কথা রেনু আক্তারকে জানায়নি কেউ। যা হয়েছে সব নিজেদের মধ্যে রেখেছে এই তিনজন। একথা ও কথার মধ্যে হুট করে পারভীন সুলতানা একটা প্রস্তাব দিয়ে বসলেন। আচ্ছা ভাইজান, আপা এবং মেয়ে দুটোকে নিয়ে চলুন না একসাথে কোথাও ঘুরতে যাই না হয় আমরা। এমনিতেও তো আর একসাথে কোথাও যাওয়ার ফুরসত পাই না। চলুন ছেলে মেয়েদের নিয়ে বের হওয়া যাক আজ বিকেলে। সকলে এই প্রস্তাবে বেশ খুশি হলেও কেন জানি খুশি হচ্ছে না ইসরাত। তবে তখন সে বলল না এর কারণ। বেশ অনেকটা সময় পর নানান কথার মধ্যে দিয়ে শেষ হলো তাদের আলাপ আলোচনা। দুপুরে খেয়ে দিয়ে ছাদে এসেছেন শোয়েব রহমান। দাঁড়িয়ে আছেন বোধহয় কারো অপেক্ষায়। আঙ্কেল, মাথা ঘুরিয়ে পিছনে তাকিয়ে হাসি দিলেন শোয়েব রহমান। ছেলেটা তার বরাবরই খুবই প্রিয়। আসো আব্বু, তোমার অপেক্ষাতেই ছিলাম, বলো কি প্রয়োজনীয় কথা বলবে? আঙ্কেল, আমার মনে হয় কথাটা সবাইকে জানানোর সময় এসে গিয়েছে। সবাই বলতে আম্মু, আব্বু আর আন্টির কথা বলছিলাম। হঠাৎ তোমার এরকম মনে হয় কারণ? আম্মু বেশ কয়েকদিন যাবৎ সরাসরি কিংবা ঘুরিয়ে পেঁচিয়ে বিয়ের প্রসঙ্গ তুলছে আমার। যদিও আমি বরাবরই বলে আসছি এখনো সময় হয়নি, কিন্তু আম্মুর কথা হলো 29 বছর চলছে, এখন মেয়ে দেখা উচিত। আম্মু হয়তো মেয়ে খোঁজা শুরু করে দিয়েছে। কিন্তু এই সময় তো বিয়ের ঠিক হবে না আমার মেয়ের জন্য বাবা। আমি এখনের কথাই বলছি না আঙ্কেল, এতদিন পর্যন্ত ধৈর্য ধরে আসি আমি, আর কয়েকটা দিন ধৈর্য ধরতে আমার কোনো সমস্যা নেই। বিয়ের কথা এখনই তুলছি না আমি। ইনফ্যাক্ট আমি চাই না নিজের জন্য একটা ফিউচার সিকিউর না করে আপনার মেয়ে বিয়ে পিড়িতে বসুক। কিন্তু আম্মুকে এই বিষয়টা জানিয়ে রাখলে এই মেয়ে দেখা দেখিয়ে তাগাদাটা অন্তত পক্ষে বন্ধ করবে আশা করি। তুমি ঠিক কতটুকু পড়াশোনা শেষ করার কথা বলছো? অ্যাডমিশন টেস্ট পর্যন্ত নাকি মেডিকেল বা ভার্সিটি পড়াশোনা শেখানো পর্যন্ত? যদি একেবারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত বলো তাহলে তো তোমার বয়স অনেকটা বেশি হয়ে যাবে। না আঙ্কেল, গ্রাজুয়েশনের কথা বলছিও না, অ্যাডমিশন টেস্টের কথাই বলছিলাম। কিন্তু মিশু, সেটা আমিও ভাবছি। আসলে আপনার মেয়ের সাথে আমার বয়সের ব্যবধানটা একটু বেশি হয়ে গিয়েছে, যার দরুন মিসরাতকে নিয়ে চিন্তা করতে এখন হিমশিম খেতে হচ্ছে। তোমার পরিস্থিতি কেউ আছে যে আমাদের মিশুর উপযুক্ত হবে? সেরকম ভাবে তা আসলে ভেবে দেখিনি, তবে আপনি যেহেতু বললেন তাই কথাটা মাথায় রাখবো। একটু দেখো আব্বু, জানোই তো আমার মেয়েটার অতীত। সেই অতীতের তিক্ততার কারণে সে আর কখনো কোনো ছেলেকে তার আশেপাশে ঘেঁষতে দেয়নি, সেটা আমিও জানি। তবু তাকে বলছিলাম নিজস্ব পছন্দ থাকলে বলতে। মাঝে মধ্যে কেন জানি মনে হয় মেয়েটা এখনো অতীতেই আটকে আছে, আরিয়ানেই বোধ হয় আটকে আছে। উপর থেকে নিজেকে শক্ত দেখালেও সে এখনো ভেতরে ভেতরে দুর্বল। নয়তো এতগুলো বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কেন সে আর কোনো ছেলের কথা ভাবেনি বলতে পারো? কেন জানি মনে হয় এখনো সেই জায়গায় আরিয়ানি আছে। থাকা তো উচিত না আঙ্কেল ওই রকম থার্ড ক্লাস ছেলের জন্য। থার্ড ক্লাস বলো না আব্বু, আরিয়ানকে তুমি দেখোনি, আমি দেখেছি। তুমি আমার যতটা প্রিয়, একটা সময় আরিয়ান আমার ঠিক ততটাই প্রিয় ছিল। ঠিক তোমার মতো করেই আমার পরিবারকে সে আগলে রাখতো। আমি তাদের অফিসে একজন সাধারণ কর্মচারী ছিলাম কেবল, কিন্তু আরিয়ান আমাকে তার আব্বুর সমান সম্মান করত।
অথচ এতটা সম্মান আমার আসলে প্রাপ্য ছিল কিনা নিজেও জানি না। এমনকি পুরো এলাকায় হক পরিবারের সাথে সবচেয়ে বেশি সক্ষতা ছিল আমার পরিবারে। এটা সেই এলাকার অনেকেই ঈর্ষার কারণ ছিল, কিন্তু সেসব নিয়ে হক পরিবারে কেউ মাথা ঘামাতো না। আরিয়ানের আব্বু রাজনীতি করত, এখন করে কিনা জানি না, তবে তাদের ক্ষমতা ছিল অনেক। বাবা ব্যবসা এবং ক্ষমতা তো আরিয়ান এমনিতেই পেয়ে গেছিল, তার উপর নিজের প্রচেষ্টায় তার উন্নতি ক্রমশ হয়ে যাচ্ছিল সকল ক্ষেত্রে। তার অমায়িক ব্যবহার, তার চতুরতা, তার দূরদর্শিতা, তার বাহ্যিক সৌন্দর্য সবকিছু মিলিয়ে আরিয়ানকে দেখলেই মুখ থেকে আপনি আপনি বেরিয়ে আসতো মাশাআল্লাহ। আর মিশুর কথা কি বা বলবো, মিশুকে ছাড়া তো মনে হতো আরিয়ানের পরিবারে কোনো অনুষ্ঠানই পরিপূর্ণ লাভ করতো না। এতটা প্রিয় ছিল সে হক পরিবারের মানুষদের, কিন্তু হঠাৎই যে কি থেকে কি হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন শোয়েব রহমান। কিন্তু আরিয়ান তো আপনাকে সকলের সামনে অপমান করেছিল পরে। অপমান করেছিল, কিন্তু সকলের সামনে না, সকলের সামনে সে মিশুকে অপমান করেছিল জঘন্যভাবে। আমার মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু কেন করলো, কি থেকে এরকম প্রশ্ন তার মনে এসেছিল আমি জানি না। একটা কথা কি জানো সাদমান, আমি শুধু নিজের অপমানের জন্য হলে হয়তো আরিয়ানকে কখনো ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু নিজের মেয়ের অপমান বাবা হয়ে আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার মেয়েটা সেদিন আবার জড়িয়ে ধরে হামা করে কেঁদেছিল। সে কান্না সহ্য করতে না পারি আমি বিচার চাইতে গিয়েছিলাম আরিয়ানের কাছে, আর তখনই আমাকেও অপমানিত হয়ে ফিরতে হয়েছিল। চশমা খুলে বাম হাতের মাধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখ মুছলেন শোয়েব রহমান। সাদমান এখনো তাকিয়ে আছে শোয়েব রহমানের দিকে। জানো তো সাদমান, যাকে বা যাদের আমরা খুব বেশি বিশ্বাস করি, তারপর তাদের থেকে যদি সামান্য একটু কত কথা কিংবা সম্মানহানি হয়, এমন কোনো মন্তব্য শুনি, তাহলে সেটা মনে খুব বেশি দাগ কাটে। মানুষ যে হুট করে কিভাবে পরিবর্তন হয়ে যায়, সেটা মানুষও অচেনা হয়ে যায়। তা আরিয়ানকে দেখে বুঝেছি আমি ছেলেটাকে মন থেকেই অনেক পছন্দ করতাম, দোয়া করতাম জানো। কিন্তু নিজের মেয়ের অপমান যখনই চোখের সামনে ভেসে ওঠে, তখনই সবকিছু উলট পালট হয়ে যায়। যার সাথে ছেলেটা অপরাধ করেছিল, যদি সে স্বয়ং ছেলেটাকে ক্ষমা করে দেয়, তাহলে কি আপনি ছেলেটাকে মেনে নেবেন? চকিতে ফিরে তাকালেন শোয়েব রহমান। মিশুর কথা বলছো? যদি কখনো আরিয়ানকে মেনে নেয়। আমার মনে হয় না সে কখনো এমনটা করবে। হয়তো সে আরিয়ানকে এখনো পুরোপুরি ভুলতে পারেনি, কিন্তু তার মানে এটাও নয় যে সে আরিয়ানকে ভালোবাসে। মানুষ নিজের প্রথম প্রেম কখনই ভুলতে পারে না। আমার মেয়েটাও সেটা পারেনি, আর কিছু না। কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর তো এখনো দিলেন না। জানি না সাদমান, এমনটা ভেবে দেখিনি। তবে সেরকম পরিস্থিতিতে আশা করি আমার পড়তে হবে না। সেরকম পরিস্থিতি আমার জীবনে না আসুক। আপু, আমি যাবো না মানে যাবোই না। আব্বুর সাথে কতদিন ধরে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না, এই একটা সুযোগ আসলো আর তুই বলছিস যাবি না? ঘন্টা দুয়েক ব্যাপার তো ইস্যু, চলে আসবো তো আমরা খুব তাড়াতাড়ি। আব্বুর সাথে যেতে আমার কোনো সমস্যা নেই আপু, আমি তো এক পায়ে খাড়া, কিন্তু সেখানে তো শুধু আপু একা যাচ্ছে না। আঙ্কেল আন্টি তোকে এত ভালোবাসে, তোর তাদের সাথে ঘুরতে যেতেও সমস্যা? আমি কি বলেছি সেটা? আঙ্কেল আন্টির সাথেও কোনো সমস্যা নেই। তাহলে যাবি না কেন? এতক্ষণ যাদের কথা বললি তারা ছাড়া আর কে বাতাচ্ছে একটু চিন্তা কর, তাহলেই বুঝে যাবি। সাদমানের জন্য তুই যাবি না? হ্যাঁ, সাদমানের মতো থাকবে, তুই তোর মতো থাকবি। তাছাড়া আমরা সবাই সেখানে থাকছি, এমন ভাবে বলছিস যেন সাদমান আর তোকে আমরা ডেটিং এ যেতে বলছি। আপু। কিসের আপু? তাড়াতাড়ি রেডি হয়ে নে, কিছুক্ষণের মধ্যেই আমরা বের হব। তোর এই বন্ধু আমাকে যাচ্ছে তাই বলে, যেভাবে ইচ্ছে সেভাবে অপমান করে, জানিস তুই? সাদমানের কাছ থেকে তোর নামে অভিযোগ শুনি, আর তোর থেকে সাদমানের নামে। শোন, তোরা টম এন্ড জেরির মতো লেগে আছিস, লেগে থাক, কিন্তু তাই বলে ফ্যামিলি হ্যাং আউট করবি না, এটা কোনো কথা? আর বললামই তো আমরা সবাই সেখানে থাকবো, সবার সামনে নিশ্চয়ই সাদমান তোকে কিছু বলবে না, আশা করি তুইও বলবি না। ব্যাস, সমস্যা সমাধান। এবার তাড়াতাড়ি বই বন্ধ করে টেবিল থেকে উঠে গিয়ে ড্রেস পরে রেডি হ। আমি গেলাম। নিঃসাতে চলে যাওয়ার দিকে মুখ বাঁকিয়ে তাকিয়েছে ইসরাত। এই প্রথমবারের মতো তার বোনের উপর খুব রাগ হচ্ছে। ঠাস করে বই বন্ধ করে চলে গেল রেডি হতে। অন্যদিকে নিশাত কেবল রেনু আক্তারের রুমে যেতে নিয়েছিল, তখনই তার ফোন থেকে মেসেজের টোন শোনা যায়। হাতে থাকা মোবাইলের লক খুলে মিসরাত দেখে তাতে লেখা আছে, শুনলাম শোয়েব আঙ্কেল নাকি এসেছে, ভালোই হলো। এখন তাহলে শ্বশুর শাশুড়ি সবাই একসাথে আছে। বিয়ের প্রস্তাব নিয়ে আজকে ইনফ্যাক্ট এখনই চলে আসছি, কি বলো? আরিয়ানের মেসেজ দেখে রাগ হলো মিসরাতের, তবে সেদিকে পাত্তা না দিয়ে চলে গেল রেনু আক্তারের রুমে। সেখান থেকে পারফিউম নিয়ে এসে কেবল নিজের রুমে ঢুকতে যাবে, এর মধ্যে আসলো আরেকটি মেসেজ। আমি মজা করছি না মিশু, সিরিয়াসলি বলছি। আমি কিছু বলছি না বা করছি না বলে এই নয় যে কিছু করব না,
তুমি আমাকে তোমার পেছনে ঘোরাচ্ছ আর আমিও বেহায়ের মতো ঘুরছি। সেসব আমি মেনেও নিয়েছি। বউয়ের জন্য বেহায় হব না তো আর কার জন্য হব? কিন্তু সহ্যেরও একটা সীমা থাকে মিশু, তাই না? এবার যদি তুমি সত্যিই আমার ফোন না ধরো তবে আমি সরাসরি তোমার বাসায় চলে আসব। বলে রাখা ভালো, তোমার বাসা আমি চিনে গিয়েছি। ইনফ্যাক্ট তুমি বাসা এবং অফিস ছাড়াও কখন কোথায় যাও সেটাও আমার জানা। তাই বুঝতেই পারছো, তুমি যেখানে থাকো না কেন আমার তোমার কাছে পৌঁছাতে বেগ পেতে হবে না। আমার তোমার সাথে কথা আছে মিশু, ফোনটা ধরো প্লিজ। সাথে সাথে ফোন আসলো আরিয়ানের নম্বর থেকে। মুখে বিরক্তি ছাপিয়ে এদিক সেদিক তাকিয়ে কল রিসিভ করলো মিসরাত। ফোন কানে লাগে কিছুই বলল না। অবশেষে তুমি ফোন ধরলে মিশু। যাক মিশু, শুনতে পাচ্ছ আমার কথা? আমি বয়রা না, যা বলার দ্রুত বলে শেষ করুন। আমার তাড়া আছে, বের হতে হবে এক জায়গায়। আগে আমার সাথে দেখা করো, তারপর যেখানে যাওয়ার যেও। সেটা কখনোই হচ্ছে না। আমি আপনার কথায় বিশ্বাস করে গিয়েছিলাম তো একদিন, যথেষ্ট হয়েছে। আপনি ফোন ধরতে বলেছিলেন, ধরেছি। আশা করি আর কিছু বলার নেই, আর আপনি বললেও আমি শুনছি না। কিছুই তো বলতে দিলে না। আজকে বিকেলে দেখা করো না প্লিজ। আপনি এই শহরে আসার ঠিক 2 দিন পরেই সাদমান আমাকে বলেছিল আপনার নামে থানায় কেস করতে। আমার তখনই করা দরকার ছিল, সমস্যা নেই। তখন করিনি তো কি হয়েছে, আজই করব। তাই? বেশ বেশ, করো তবে। কিন্তু যার বিরুদ্ধে কেস করতে যাবে তার নাম শোনার পর পুলিশের চেহারার নকশা কি হয় সেটা অবশ্যই বলবে কিন্তু। ক্ষমতার গরম দেখাচ্ছেন? ক্ষমতা আছে বলে যাচ্ছে তাই করবেন? মিথ্যে অপবাদ দিও না মিশু। আমি ক্ষমতা প্রয়োগ করে কিছুই করিনি তোমার সাথে, আর করতেও চাই না। আমি যা চাই সেটা হলো তোমার সাথে একটু কথা বলতে। সেটা সুযোগ দিলেই চলবে আমাকে। প্লিজ একটাবার দেখা করো। কথা কানে যায় না আপনার? না করেছি না আমি? বেশ, তুমি আমার সাথে দেখা করতে আসবে না তো কি হয়েছে? আমি তোমার সাথে দেখা করতে যেতেই পারি। আসছি আমি, কেমন? পরে কিন্তু দোষারোপ করতে পারবে না আমাকে যে কিছু না বলে চলে এসেছি। ভীষণ বিপদে পড়েছে মিসরাত। এখন যদি আরিয়ান তার বাসায় চলে আসে তাহলে ব্যাপারটা আরো ঘেটে যাবে। সে চায় না তার আব্বু আম্মু আরিয়ানকে আর কখনো দেখো, তাই বাধ্য হয়ে এখন তাকে রাজি হতেই হবে। তবে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললো সে। দমকা হওয়া বলছে চারিপাশে। মিসরাতের খোলা চুলগুলো উঠছে প্রবলভাবে। আরিয়ানের বরাবর না দাঁড়িয়ে মুখের উল্টো দিকে রেখে দাঁড়িয়ে আছে মিসরাত। মিসরাতের চোখে রাগ ছাড়া কিছুই প্রকাশ পাচ্ছে না। অপরদিকে আরিয়ানের চোখে অসহায়ত্ব। একটু আগে মিসরাতের জন্য সযত্নে আনা ফুলগুলো মিসরাতের হাতে দেওয়ার সাথে সাথে সেগুলো হাতে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে দিচ্ছে মিসরাত। অপর পাশে ফিরে তাকিয়ে থাকলে আমি কথা কি করে বলবো মিসরাত? ফুলগুলো পিষে ফেলেছ ভালো কথা, তাই বলে আমার দিকে তাকাতেও সমস্যা? নাকামো কম করে মূল কথা বলুন। আপনার সাথে দেখা করার জন্য আমাকে সকলের সাথে মিথ্যা বলে আসতে হয়েছে। আপনি দেখা করতে বলেছেন, আমি করেছি। এবার শুধু কথাবার্তাতেই চলবে। আপনার ন্যাকামো দেখলে আমার গায়ে অসহ্য জ্বালা ধরে, তাই সেসব না করলেই আমি খুশি হব। তুমি কি জানো, কথা বলার সময় অপর পক্ষের মানুষের চোখের দিকে তাকালে তুমি তার ভেতরে থাকা সত্যিকার আবেগটা অনেকটা বুঝতে পারবে। আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো মিশু, আমার দিকে ফিরে আমার কথাগুলো একটু শোনো। আমি কোনো অহংকারীর চোখের দিকে তাকাই না। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা কোনো ব্যক্তির চোখের দিকে তাকাতে আমার রুচিতে বাধে। শুনেছেন? বুঝতে পেরেছেন? আর শুনুন, আমি এখানে অফুরন্ত সময় নিয়ে আসিনি। এটা সেটা বলে কাটিয়ে এসেছি কিছুক্ষণের জন্য। তাই যা বলার দ্রুত বলুন, আমার হাতে সময় নেই। আমার পরিবার অপেক্ষা করছে আমার জন্য। মিশু, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। শোয়েব আঙ্কেল আমাদের সাথে কখনো বেইমানি করতে পারে না, সেটা আমরা সবাই জানতাম। আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে আব্বু এভাবে আঙ্কেলকে ভুল বুঝবে। বিশ্বাস করো, আব্বু নিজের থেকে এসব কিছু বলেনি। আব্বুকে ভুলভাল বোঝানো হয়েছিল মিশু। আমি জানিও না কখন আব্বু আঙ্কেলকে বেইমানি করার জন্য দোষারোপ করেছে। আমি বলতেও পারবো না কখন কি হয়েছে। সত্যি বলছি, বিশ্বাস করো একটাবার আমার কথা। আব্বুর ব্রেইন ওয়াশ করা হয়েছিল। তখন তৃতীয় পক্ষ এত এত জাল প্রমাণ দেখাচ্ছিল যে আব্বু দিশেহারা হয়ে গিয়েছিল। আব্বু খুব লজ্জিত মিশু। আঙ্কেলের সম্মুখীন হওয়ার মুখ পর্যন্ত তার নেই। আঙ্কেলের কাছে আমি নিজে ক্ষমা চাইবো মিশু, কিন্তু তার আগে তোমার সাথে আমার অতীত পরিষ্কার করা খুব প্রয়োজন। আমার আব্বু কতটা বছর আপনাদের হয়ে কাজ করেছিল, তার মূল্য আপনারা অন্য কারোর কথার উপর ভিত্তি করে দিলেন। আপনারা বলো না মিশু, আমি তখন ছিলাম না সেখানে। আব্বুকে হ্যানত্যান কি বলে কি বুঝিয়েছে সেটা আমি জানতামও না। আমি থাকলে সেটা কখনোই হতে দিতাম না। মানলাম সেখানে আপনি না হয় ছিলেন না, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলার সময়
সেটা তো আপনার আব্বু করেনি, সেই কথা তো আপনি স্বয়ং নিজের মুখে বলেছিলেন। একজন পিতা তার সন্তানকে এত কষ্ট করে বড় করে তোলে কি সেই সন্তানের কারণে অপমানিত হওয়ার জন্য? তাহলে তো আমি বলবো সেই সন্তানের মরে যাওয়া উচিত। আমার যে আব্বু বরাবরই আমাকে নিয়ে গর্ববোধ করত, সে আব্বুরই আপনার কাছ থেকে আমার চারিত্রিক সার্টিফিকেট পেতে হলো। আমি নাকি যার তার সাথে। পুরো কথা শেষ করতে পারেনি মিশ্রাত। তার আগে কথা গলায় আটকে গেল, তার বুকটা চিনচিনে ব্যথা করছে, শরীর গরম হয়ে আসছে, চোখে দেখা দিয়েছে অশ্রুকণা। কাছে আরিয়ানও ঠিক এই জায়গায় এসে তার কিছু বলার মুখ থাকে না। নিজের করা ব্যবহারের জন্য কসম কেটে আমাকে দেখা করতে বললেন এবং আপনার প্রাক্তন কিংবা সম্ভবত বর্তমান প্রেমিকার সাথে আপনার রংঢং দেখলাম। এরপর টেনে আনলেন আঙ্কেল মানে আপনার আব্বুকে। আর এখন নুছাত আপু, নিজের দোষ ঢাকতে আর কতজনকে টানবেন মিস্টার হক? এবার তো মিথ্যাচারটা বন্ধ করুন। মিশু, আমি ব্যাস, এনাফ ইস এনাফ। আপনি আমাকে খুব ভালোবাসেন তাই না? মুখে হাসি ফুটিয়ে উপর নিচ মাথা নাড়ালো আরিয়ান। বেশ, তাহলে দেখি আপনার ভালোবাসার নমুনা। যদি আসলে আপনি আমাকে ভালোবেসে থাকেন তাহলে কোনো দিনও আপনার এই মুখটা আমাকে দেখাবেন না, আমার সামনে ততক্ষণ পর্যন্ত আসবেন না যতক্ষণ না আমি নিজে আপনার সামনে যাই কিংবা আপনাকে আসতে বলি। কসম রইল আমার। থমকে গেল আরিয়ান। হুট করেই তার মনে হলো চারদিকে শূন্যতা বিরাজমান। দু কদম পিছিয়ে গিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, মিশু। হ্যাঁ মিশু, আমি মিসরাত বিনতে সোয়েব আজ আপনাকে এই কথাটা বলে গেলাম। এবার দেখি আসলে আপনার ভালোবাসার জোর কতটুকু। আকাশের অবস্থা খারাপ হচ্ছে। মিসরাত ফোন হাতে নিয়ে শোয়েব রহমানকে কল দিতে দিতে দ্রুত হেঁটে চলে যাচ্ছেন সামনে। বৃষ্টি নামবে এখনই, তার যাওয়া উচিত এখন। সে চলেও যাচ্ছেন। এতক্ষণ আশেপাশে থাকা মোটামুটি সবাই চলে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। সম্ভাব্য বৃষ্টির কারণে শুধু একজোড়া পাই সেখানে এখনো দাঁড়ানো। আকাশ থেকে বৃষ্টি পড়ার আগেই তার চোখ থেকে পড়ছে অশ্রু ধরা। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো। ক্লান্ত প্রতীকের মতো দাঁড়ানো থেকে দপ করে মাটিতে বসে পড়লো আরিয়ান। মিসরাতের কথার অর্থ সে বুঝতে পেরে গেছে। আরিয়ানকে শর্ত দিয়েছে যতক্ষণ না পর্যন্ত মিসরাত নিজে তার সাথে দেখা করতে বলে ততক্ষণ যাতে আরিয়ান নিজে দেখা না করে। আর আরিয়ান খুব ভালো করে জানে যে মিসরাত নিজে থেকে এমনটা কখনো করবে না। তবে কি এটাই মিসরাতের সাথে তার শেষ দেখা ছিল? গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠল আরিয়ান। অথচ আফসোস, সে চিৎকার শোনার মতো আশপাশে কেউ নেই, কোথাও নেই। সেদিন আরিয়ানের সাথে এভাবে কথা বলার পর নিজের মনেও কেমন খসখস করছে মিসরাতের। কাউকে না জানিয়ে সেদিন সে আরিয়ানের সাথে দেখা করতে গিয়েছিল। ইসরাত এমনকি সাদমানও না। আর এখন সেই ঘটনার জের ধরে আর মনে যা কিছুই চলুক না কেন সে কাউকে কিছু বলতেও পারছে না। আজকে অফিস থেকে এসে গোসল করে খেয়ে দিয়ে মনমরা হয়ে বিছানায় পড়ে আছে মিসরাত। তার কিছুই ভালো লাগছে না। দরজায় নক করার শব্দ কানে গেল তার, সেই সাথে শোয়েব রহমানের কণ্ঠ। আম্মু ঘুমিয়ে গিয়েছিস? আমি কি এখন আসবো? তাড়াতাড়ি উঠে বসে শোয়েব রহমানকে ভিতরে আসতে বলল মিসরাত। শোয়েব রহমান এসে বসলেন মেয়ের পাশে। ক্লান্ত লাগছে বেশি আম্মু? না আব্বু, ওই একটু শুয়েছিলাম আর কি। তোর জন্য ইদানিং ভীষণ চিন্তা হচ্ছে আমার আম্মু। তোর বিয়ের জন্য ছেলে দেখা নিয়েই ভাবছে এখন। পত্রিকায় পাত্রসাই নামে বিজ্ঞপ্তিও দিয়েছে, সেখান থেকে অনেকগুলো ফোন এসেছে। তবে একটা আমার ভীষণ মনমতো হয়েছে। ছেলের পরিবার সচ্ছল, শিক্ষিত। ছেলে খুব ভালো একটা চাকরি করে। দেখতে শুনতেও ভালো লাগলো আমার। ছেলের ছবি আমার কাছে আছে, পাত্রপক্ষ পাঠিয়েছে। দেখবি আম্মু? না আব্বু,
আমি তো আগেই বলেছি আমার কোনো পছন্দ নেই। তোমাদের যে ছেলেকে আমার জন্য সঠিক মনে হয় আমি তাকেই বিয়ে করব। ছেলে দেখার কোনো প্রয়োজন নেই। সবকিছু ঠিকঠাক করা হয়ে গেলে আমাকে জানিয়ে দিও। ছেলের নামটাও তো জিজ্ঞেস করলি না আম্মু? নাম দিয়ে কি আর আসে যায় আব্বু? যা ইচ্ছে হোক, যেমন ইচ্ছে হোক দেখতে। যেহেতু আমার কোনো পছন্দ নেই, তাই তোমরা যেই ছেলেকে আমার সামনে এসে দাঁড় করিয়ে বলবে বিয়ে করতে, আমি তাকেই বিয়ে করব। বেশ, তবে তাই হোক। যাই হোক, একটা মজার কথা বলি তোকে। তোর আম্মুর সাথে আজকে কথা বলে বুঝলাম তোর আম্মু সাদমানকে তোর জন্য পছন্দ করে বসেছিল। কি? লাইক সিরিয়াসলি? বাইরের মানুষ যা ইচ্ছে ভাবো, তাই বলে আম্মু? হ্যাঁ রে মিশু, আমিও তো বেশ অবাকই হয়েছে। আম্মু হঠাৎ এই কথা বললো যে আমার জন্য ছেলে দেখছো তাই? ইস্যুর কথা বলছিলাম তাই। তুই তো জানিস না, তবে আমার মনে হয় তোকে জানানো প্রয়োজন। আসলে সাদমানের জন্য ইস্যুকে... মানে তুমি জানতে সাদমান ইস্যুকে পছন্দ করে যে? শুধু আমি জানতাম না, বল যে আমি ছাড়া আর কেউ জানতো না, এমনকি সাদমানের আব্বু আম্মু না। মানে তোমরা হবু শ্বশুর জামাই মিলে আগে থেকেই সব ঠিকঠাক করে রেখেছো, আর এখন এসে এই কথা বলছো আমাকে? আজ থেকে প্রায় বছর 3 আগে সাদমান একান্তে একদিন আমাকে ডেকেছিল তার সাথে কথা বলার জন্য। আমি যখন গেলাম তখন প্রথমে আমাকে বলল, আঙ্কেল অভয় দিলে একটা কথা বলার ছিল। আমি বললাম, বলো কি বলবে? বলল, আপনার অবর্তমানে আপনার পুরো পরিবারের দায়িত্ব আমি নিতে পেরে নিজেকে সার্থক মনে করছি। কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এখানে আসি আমার দায়িত্বের অবহেলা করব না। তবে একটা জিনিস আপনার কাছে চাওয়া ছিল, আপনার বড় মেয়ের বিয়ের আগ পর্যন্ত আপনার অবর্তমানে তার সকল দায়িত্ব আমি পালন করব, কিন্তু আপনার ছোট মেয়ের দায়িত্ব আমি সারা জীবনের জন্য নিতে চাইছি। আমি জানি না আপনি আমাকে সেই দায়িত্ব দেওয়ার উপযুক্ত মনে করবেন কিনা, কিন্তু আমি নিতে চাই আঙ্কেল। শোয়েব রহমানের কথায় মিসরাত হা হয়ে আছে। তাহলে এতদিন যে সাদমান ইসরাতের সাথে এরকম ব্যবহার করে আসছে, তার কারণ কি? আব্বু তুমি এসব কি বলছো? সাদমান তো তাহলে অনেক আগে থেকেই আমাদের ইস্যুকে পছন্দ করে তোমার কথা মতে, কিন্তু তুমি কি জানো যে ইস্যুকে সবসময় তার থেকে দূরে দূরে রাখতো? আরে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমার ছোট মেয়েই তো তার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু এখন সে সাদমানের পক্ষ থেকে কোনো রেসপন্স না পেয়ে চুপ হয়ে গিয়েছে। এমনকি সাদমানের সাথে সে কোথাও বাইরে ঘুরতে অবধি যেতে যায় না। ইস্যু আম্মুকে সাদমানকে পছন্দ করে, সেটাও আমি জানি মিশু। মানে সব জেনে শুনে তুমি চুপ করে আছো? হ্যাঁ, তার কারণও আছে। সাদমানি আমাকে এতদিন চুপ থাকতে বলেছিল। কিন্তু কেন? ইস্যুর ভবিষ্যতে কথা ভেবে, ইস্যুর মঙ্গলের কথা ভেবে। আমাদের ইস্যু এখনো আবেগে চলে, তুই জানিস, বয়সটাও এমন। বছর 3 আগে তো আরো বেশি আবেগ ছিল। সে যে সাদমানকে অনেক আগে থেকে পছন্দ করে সেটা সাদমান বুঝতো। অনেকবার নানান ভাবে তার অনুভূতির জানান সাদমানকে দেওয়ার জন্য সাদমান নিজেও ভেবেছিল ইস্যুটাকে সাড়া দিতে। তখন ইস্যুর এসএসসি পরীক্ষা চলে। ইস্যু যে সাদমানের বাসায় খুব ঘন ঘন যেত সেটা তো তুই আমার থেকে ভালো জানিস। তো পরীক্ষা চলাকালীন একদিন সে সাদমানের বাসায় গেল, নিজে থেকে চলে গেল সাদমানের কাছে। আবারও ইনিয়ে বিনে সে একই কথা বলতে চাই যে সে সাদমানকে খুব পছন্দ করে। সেদিন সাদমান নিজেও প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ইস্যুর ডাকে সাড়া দিয়েছিল। ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল সে নিজেও ইস্যুকে পছন্দ করে। আর তার পরিণাম বলতো কি হয়েছে? কি? তোর মনে আছে ইস্যুর কোন সাবজেক্টে A- এসেছিল? হ্যাঁ, বায়োলজি। খুবই আশ্চর্য হয়েছিলাম আমি নিজেও। ইস্যু তো সবসময় বায়োলজিতে হাইয়েস্ট নাম্বার পেত, কিন্তু বোর্ড পরীক্ষা খারাপ করেছিল কেন বুঝলাম না। সাদমানের জন্য। মানে? বায়োলজি পরীক্ষার সময় সেদিন সাদমানের বাসায় ইস্যু গিয়েছিল। তখনই একটা সময় পরে সাদমান ইস্যুর কথায় পরোক্ষভাবে সম্মতি জানিয়েছিল। সে তখন বুঝতে পারেনি সেই প্রভাব ইস্যুর পরীক্ষার উপর এসে পড়বে। ইস্যুর বয়সটা তখন কেমন ছিল জানিসই তো। ওই সাদমানির কথা চিন্তা করতে করতে আর পড়া হয়ে ওঠেনি। তার পরিণাম তো রেজাল্ট দেখেই বুঝলি। এরপর থেকে সাদমান পুরোপুরি ইস্যুকে এড়িয়ে চলতো। সে বুঝতে পেরেছিল তখন যদি ইস্যুর জন্য তার মনে থাকা অনুভূতি প্রকাশ করে তাহলে ইস্যুর খারাপ ছাড়া ভালো হবে না। সাদমান কখনোই চায়নি ইস্যুর পড়াশোনার ব্যাঘাত ঘটুক। ইস্যুর প্রতিদিনের খবর সে রাখতো, কখন কোথায় কার সাথে যাই সব খবর সে আমাকে দিত। তার সাথে সবসময় স্যারের মতো থেকেছে, অথচ তাকে একটা বারের জন্য বুঝতে দেয়নি। এখনো এমনটাই করছে, কারণ ইস্যুর পরীক্ষা এখনো শেষ হয়নি। বোর্ড পরীক্ষা শুরু হবে, তারপর অ্যাডমিশন, আরো কয়েক মাসের ব্যাপার। এরপর ভাবছি তাদের 4 হাত এক করে দেব। তবে তার আগে তোর একটা ব্যবস্থা আমার করতে হবে যে আম্মু। সত্যি বলতে তোর বিয়ে নিয়ে একটু তাড়াহুড়া করার আরেকটা কারণ হচ্ছে সাদমান। কারণ সাদমানের আম্মু তার জন্য মেয়ে খুঁজছে, ছেলেটার বিয়ে করাতে চাইছে। সাদমানের পাত্রী আমাদের ইস্যু, কিন্তু তোর বিয়ে না দিয়ে ইস্যুর বিয়ে তো দিতে পারছি না। কেন পারবে না? এটা তো কোনো নিয়ম নয়, তাই না, যে বড় মেয়ে দেখে আমাকে আগে বিয়ে করতে হবে? কিন্তু সমাজ কি বলবে? রাখো এসব আব্বু, কয়েকদিন কথা বলে চুপ হয়ে যাবে সবাই।
তাই বলি ইস্যুর বিয়ে বসিয়ে রেখো না। আমিও তাড়াহুড়া করে তোর জন্য ছেলে খুঁজতে চাইছি না রে। ইস্যুর জন্য যেমনই করে সাদমানকে পেয়েছি, তোর জন্য যদি এমন কাউকে মিলিয়ে দিত আল্লাহ, তাহলে সব ইচ্ছে পূরণ হয়ে যেত আমার। আমার নিয়তিতে যে আছে আর যখন আছে সে ঠিক তখনই আসবে আব্বু, কিন্তু আমার জন্য ইস্যু আর সাদমানের বিয়ে আটকিয়ে রেখো না। তাহলে বলছিস আগে ছোট বোনের বিয়ে দেখবি? অবশ্যই, তুমি ছেলে দেখতে থাকো, আমার জন্য সমস্যা নেই, কিন্তু বোনের বিয়ে আগে দেখেই যাই আমি। আমার বোন আর আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, কিন্তু আমি ভাবছি সাদমানের কথা, বুঝলে? মানে ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো অবস্থা হয়ে গেল না? আমার বেস্ট ফ্রেন্ড এত আগে থেকে আমার ছোট বোনকে পছন্দ করে, অথচ সেটা আমি হুনাক্ষরেও টের পাইনি, অথচ তোমার সাথে সব ঠিকঠাক করে বসে আছে। তাকে ধরতে হবে আগামীকাল। লাঞ্চ টাইমের ব্রেক পড়তে না পড়তেই মিস্টার তার খাবারের বক্স নিয়ে সোজা চলে গেল সাদমানের ডেস্কে। সাদমান সবেমাত্র তার ব্যাগ খুলছিল খাবার বের করার জন্য। এর মধ্যেই মিসরাত বলল, তুমি তো দেখছি শেয়ানা পাবলিক, মানে তলে তলে এতদিন ধরে টেম্পো চালালে, অথচ আমি ধরতেই পারলাম না। সবকিছুতে বেস্ট ফ্রেন্ড আগে, আর যখন নিজের বিয়ের কথা আসলো, বউয়ের কথা আসলো, তখন বেস্ট ফ্রেন্ড লাপাত্তা। হবু শ্বশুরের সঙ্গে সন্ধি, বাহ চমৎকার। মিসরাতের কথা শুনে সাদমানের মুখভঙ্গিতে তেমন একটা পরিবর্তন আসেনি, শুধু মুচকি হেসেছে, যেন এমন কিছু শুনতে হবে সেটা সে আগে থেকেই জানতো। কি হলো এখন বলতে বন্ধ? হিন্দিও বলো দেখছি। কথা কাটাবে না একদম, হ্যাঁ? আমাকে জানাওনি কেন এসব? মেয়েদের পেটে কথা থাকে না, তাই। তোমার কথা শুনে বুঝতে পেরেছি আঙ্কেল তোমাকে সবই বলে দিয়েছেন। বলেছিলাম না তোমাকে কয়েকদিন আগে যে আমার কিছু কারণ আছে ইসরাতকে পছন্দ করি, কিন্তু সেটা প্রকাশ করার না। সেই কারণটা আঙ্কেল বলে দিয়েছে, আমি বুঝতে পেরেছি। তোমাকে কিছু বললে সেটা আগে পরে তোমার আম্মু কিংবা বোনের কানে চলেই যেত, তুমি কথা চেপে রাখতে পারতে না। আর এরপর হতোটা কি? যেই কারণে আমি এতদিন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করছি, সেই কারণটাই এলোমেলো হয়ে যেত। আমার বোনের পড়াশোনার চাঙ্গে উঠতো, যেটা আমি একদমই চাইনি। বলেছিলাম তোমাকে সেদিন যে আমার কারণটা তোমার কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আমি জানি না, তবে আমার যেটা তোমার বোনের জন্য ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। একদিকে আমার বোন যে বেঁকে বসে আছে সেটা তুমি জানো? তোমরা হবু শ্বশুর জামাই মিলে ইস্যুর অ্যাডমিশন টেস্টের পরেই বিয়ে ঠিকঠাক করে রেখেছো মনে মনে, অথচ পাত্রীকে একটা বার বিয়ের কথাটা শুনিয়ে রাখো, পুরো গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। ইস্যুকে তোমার থেকে দূরে রেখেছো তার ভালোর জন্য, সেটা মানছি, কিন্তু ভালো করতে গিয়ে যে তার মন থেকে উঠে যাচ্ছ ধীরে ধীরে, সে কথা কি জানো? এমনটা না হয় যে যার জন্য এত বছর ধৈর্য ধরে বসেছিলে সে আবার তোমাকে বিয়ে করতে মানা করে দেয়। করবে না, আমি করতে দিব না, সেসব নিয়ে চিন্তা করো না। তোমার বোনকে আমি কিছুটা হলেও চিনি। সাময়িক দূরত্বের কারণে তার মনে একটা অবহেলার আস্তরণ পড়েছে, তবে সময় মতো আমি ঠিক সেখানে পনেরো রঙে রাঙিয়ে দিব। বাহ, এত কনফিডেন্স, সে ভালো। তবে আমি আবারও বলবো, তুমি আমাকে একটা বার জানাতে পারতে ব্যাপারটা। হুট করে আমি এসব শুনে কত বড় শখ খেয়েছি তুমি জানো? ইদানিং আমার থেকে কথা গোপন করছো তুমি, অথচ আমাকে বেস্ট ফ্রেন্ড বলে দাবি করো তুমি নিজে। কথা তো তুমিও আমার থেকে গোপন করছো মিসরাত। সেদিন তুমি ববিতা আন্টির বাসায় যাওনি, কোথায় ছিলে? সাদমানের দিকে চমকে তাকালো মিসরাত। মানে? ববিতা আন্টির মেয়ের কাছে যাবে বলেছিলে, অথচ আমি রাস্তায় দেখেছি ববিতা আন্টি মেয়েকে নিয়ে কোথায় যেন বের হচ্ছেন। তুমি মিথ্যে কোনো কারণ ছাড়া বলবে না, আমি জানি। আরিয়ানের কাছে গিয়েছিলে। চুপ করে গেল মিসরাত। সত্যি করে বলো তো মিসরাত, তুমি আরিয়ানকে এখনো ভালোবাসো, তাই না? এমনটা কিছুই না। সেদিন আরিয়ান আমাকে এক প্রকার জোর করেছিল, তাই যেতে বাধ্য হয়েছিলাম। তবে তাকে একটা শর্ত দিয়ে এসেছি, যার কারণে এখন আর সে তো দেখা করার আবদার করে আর না আমাকে ফোন করে। কি শর্ত? শুয়েব রহমান চলে গিয়েছেন আজকে, তবে যাওয়ার আগে নিজের স্ত্রীকে নিয়ে সাদমানের আব্বু আম্মুর সাথে ইসরাত আর সাদমানের বিয়ের ব্যাপারে কথাও বলে গিয়েছেন। স্বয়ং পাত্রীবাদে এখন বিয়ের ব্যাপারে সবাই অবগত। ইসরাতের পরীক্ষা শেষ হওয়ার পরপরই তাদের বিয়ের ব্যবস্থা করা হবে। মিসরাত এখন নিজের রুমে বসে শীর্ষবিন্দু মুখোপাধ্যায়ের লেখা বিকেল মৃত্যু পড়ছে। অফিস থেকে ফেরার পর আর তেমন কোনো কাজ থাকে না তার। এর মধ্যে ফোন বেজে উঠল তার, অফিসের এক কলিগের কল। কিছুক্ষণ কথা বলে ফোন রাখতে নিয়ে মিসরাত দেখতে পেল কল লিস্টে আরিয়ানের নাম্বার এখনো আছে। শেষ কথা হয়েছিল সেই দিন আজ 6 দিন আগে। সময়টা আরেকবার দেখে নিল মিসরাত, দুপুর 3:12। আচ্ছা, এখন কি তাহলে আরিয়ান এই শহর ছেড়ে চলে গিয়েছে আবার? মিসরাত ভাবতে পারেনি আরিয়ান তাকে এত সহজে বিরক্ত করা বন্ধ করবে। মিসরাতের নিজের নামে কসম কাটার কি এত জোর?
আরিয়ানকে বলেছিল তার ভালোবাসার জোর কতটুকু সেটা সে দেখতে চায়। তবে কি সত্যি আরিয়ান তাকে এখনো না? আমার মনেও পড়ে যাচ্ছে সেই অতীত। যতবারই আরিয়ানকে নিয়ে মিসরাত পজিটিভ কিছু ভাবতে যায় ততবারই অতীত অন্তরায় হয়ে দাঁড়ায়। রেনু, আমার মনে হচ্ছে সর্ষের ভিতর ভূত লুকিয়ে আছে। মানে? বলেছিলাম না তোমাকে যে আরিয়ানদের কোম্পানি থেকে কিভাবে যেন টাকা সরে যাচ্ছে? তার জন্যই তো আমি এখন রাতে তাদের অফিসে থাকি, কিন্তু আমি থাকাকালীন সময়েও টাকাগুলো কিভাবে যেন উধাও হয়ে যায়। মানে আমার চোখের সামনে থেকে কেউ টাকা নিয়ে যাবে এমনটা তো না, কিন্তু টাকা যাচ্ছে কোথায়? আমার মনে হচ্ছে হক পরিবারের সাথে সম্পর্কিত কেউ এই কাজের সাথে যুক্ত, কিন্তু মানুষটা কে হতে পারে? তুমি আরিয়ানের সাথে কথা বলছো এই ব্যাপারে? না, বলবো আগামীকাল। এতক্ষণ যাবৎ শোয়েব রহমান আর রিনু আক্তারের কথোপকথন শুনছিলেন মিসরাত। তাদের রুম ক্রস করতে নিয়েছিল। আরিয়ানের নাম শোনা মাত্র জায়গায় দাঁড়িয়ে গেল সে। কতটা অবহেলা পেয়েও চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে সে আরিয়ানের দিকে। তার নাম শোনা মাত্রই থমকে যায় সে। আচ্ছা, খুব বেশি কি ক্ষতি হয়ে যেত যদি আরিয়ান তাকে একটু বুঝতো? রুমে চলে গেল মিসরাত। রিনু আক্তারের ফোন বাজছে হঠাৎ। আরিয়ানের কল এসেছে। মিসরাত রিসিভ করতে গিয়েও করলো না, কারণ সে আরিয়ানের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তবে একাধারে ফোন বেজে চলেছে এবং রিনু আক্তার এখনো রুমে আসেনি বিদায় মিসরাত ফোন রিসিভ করলো, কিন্তু কোনো কথা বলল না। অপর পাশ থেকেও নীরবতা বিরাজমান। প্রায় মিনিট দুয়েক পরে মিসরাত শুনতে পেল আরিয়ানের কণ্ঠ। মিশু, হুট করে যেন মিসরাতের কর্ণকুহরে এক মধুর দবনি প্রবেশ করলো। মনটা খুশিতে নেচে উঠল। আরিয়ান কি তবে তাকেই ফোন করেছে? তাকে মিশু বলে ডাকছে? কই, এতদিন তো ডাকেনি। তবে কি আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করেছে? অবশেষে কি তার আরিয়ান তার কাছে ফিরেই আসলো? কথা বলবেন আমার সাথে মিশু? খুব বেশি রাগ করেছো বুঝি আমার উপর? তুমি আমাকে ফোন করেছো? সত্যি? হ্যাঁ, তুমি ছাড়া মিশু নামে আমি আর কাকে ডাকবো? হৃদযন্ত্র দুকদুক করছে মিসরাতের। অতিরিক্ত উত্তেজনায় শরীর গরম হওয়ার কথা, তবে মিসরাতের হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। তুমি খুব করে চাইতে না মিশু আমি তোমার হয়ে যাই? আমি হতে চাই মিশু। সকলের সামনে তোমার জন্য আমার মনে থাকা অনুভূতি প্রকাশ করতে চাই। দিবে আমাকে সেই সুযোগ মিশু? মিসরাতের এখন সবকিছু স্বপ্নে মনে হচ্ছে। ফোন রেখেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালো মিসরাত। আয়নার কাছে হাত রাখলো। কাজ তো ছুতে পারলো, তবে সে সত্যি বাস্তবে আছে। বলো না মিশু, অভিমানকে দূরে সরিয়ে দিবে না একটু ভালোবাসার সুযোগ? খুশির অতি সহ্যে কেড়ে দিয়েছে মিসরাত। আয়নায় নিজের অবয়সে নিজেই দেখতে পাচ্ছে। চোখ থেকে খুশির অশ্রু গড়িয়ে পড়ছে। মিসরাত খুব করে চাচ্ছে কান্না বন্ধ করতে, কিন্তু মনের সুখের বহিঃপ্রকাশ যে অশ্রুর মাধ্যমে হচ্ছে। খুশি তো আটকাতে পারছে না সে, তবে কান্না কি করে আটকাবে? কোনোমতে কাপা কাপা কণ্ঠে বলল, আমি কি ভুল শুনছি? একদমই না মিশু, তুমি একেবারে ঠিক শুনছো। আগামীকাল বড় গাছতলার নিচে এসে দাঁড়িয়ে থেকো। আমি সেখানে সবার সামনে তোমাকে আমার মনের অনুভূতি জানাবো। তোমাকে নিয়ে আমার মনে থাকা সত্যিকার অনুভূতি। কিন্তু তোমার ওই মোনার কি হলো? তাকে তো আমি কবেই ছেড়ে দিয়েছি। তুমি একদম ঠিক বলেছিলে, সে একটু ভালো নয় আমার জন্য। খুশিটা যেন আর একটু নাড়াচাড়া দিয়ে উঠল। আরিয়ান তাহলে তার কথায় এত গুরুত্ব দেয়? সে আরিয়ানের জীবনে এতটাই গুরুত্ব রাখে যে মোনাকে অবধি ছেড়ে দিল তার জন্য? নিজেকে এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হচ্ছে মিসরাতের। আগামীকাল আসবে কিন্তু মিশু, কেমন? আমি অপেক্ষা করব তোমার জন্য। ফোন আরিয়ান নিজেই কেটে দিল। পুরো রুমে বেশ কিছুক্ষণ দৌড়দৌড়ি করলো মিসরাত একা একা। ভাগ্যিস ইসরাত টিভি দেখছিল, নয়তো এভাবে তার পাগলামি দেখে যে কেউ হেসে দিত। এতদিনের অপেক্ষার পর সে নিজের মনের মানুষকে পেতে চলছে। এর থেকে খুশির আর কিছু হতে পারে কি? আলমারি খুলে রিনু আক্তারের শাড়িগুলো একে একে দেখতে লাগলো মিসরাত। সে সাজবে, অনেক সাজবে, শুধুমাত্র আরিয়ানের জন্য। আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছে। তাদের কি আরিয়ানি ডেকে এনেছে কিনা তা জানে না মিসরাত। তবে সে মন ভরে সেজে গুজে এসেছে। এখন মুখে একরাশ লজ্জা এনে তাকিয়ে আছে নিচের দিকে। সামনে হাত কচলে যাচ্ছে। খুব নার্ভাসও লাগছে তার এখন। আরিয়ান তার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে আরিয়ান বলে উঠল, আপনাদের সামনে এখন দাঁড়িয়ে আছে সেই মেয়েটি যে প্রতিনিয়ত আমাকে বিরক্ত করে যাচ্ছে। চোখ কিছুটা কুচকে গেল মিসরাতের বিরক্ত শব্দটা শুনে। বেহায়া দেখেছেন কখনো? মেয়েটার দিকে তাকিয়ে দেখুন। এই যে আমার পিছু পিছু ঘোরার পরেও আমি বারে বারে তাকে না করে দেই, তবুও দেখুন আজ আবার চলে এসেছে সংসেজে। চোখে কেমন জানি সব ঝাপসা দেখাচ্ছে মিসরাতের। চোখ তুলে
আরিয়ানের দিকে তাকালো, কিন্তু আরিয়ানকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। তবে কি চোখে পানি আসার কারণে? এই যে দেখুন, কিছু বলতে না বলতেই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। ন্যাকামো সব, বুঝলেন? আচ্ছা, এই আমি আরিয়ান হকের সাথে কি এই মেয়ে যায় কিনা আপনারাই বলুন তো। চারপাশে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। খুব আস্তে আস্তে কথাবার্তা বলছে এখানে আসা লোকজন নিজেদের মধ্যে। আমি আমার যোগ্যতা অনুযায়ী আমার জীবন সঙ্গিনী নির্ধারণ করেছি, অথচ এই মেয়ে সেটাতে হস্তক্ষেপ করতে আসে। অনধিকার চর্চা ঠিক কিভাবে করতে হয় তা মেয়েটার থেকে শিখে নিতে পারেন আপনারা। আশপাশে তাকাচ্ছে মিসরাত। সে থাকতে চায় না এখানে। আজ তো তার আব্বু এসেছে, আর দাঁড়িয়ে থাকবে না সে এখানে। তার আব্বুর কাছে চলে যাবে। আরিয়ানের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে একবার তাকিয়ে উল্টো দিকে হাঁটা দিল মিসরাত। এই যে হাতে নাতে ধরা পড়ে এখন কিভাবে মুখ লুকিয়ে কেটে পড়েছে দেখুন। চোখ মুছতে মুছতে চলে যাচ্ছে মিসরাত। আরিয়ানের কোনো কথাই তার শোনার ইচ্ছে তার নেই। মিসরাত আর থামবে না বুঝে আরিয়ান দ্রুত পা চালিয়ে তাকে ধরতে চলে গেল। মিসরাতের হাতে ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে জোরে থাপ্পড় দিল তার গালে। মুখ হা করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে মিসরাত। শেষ পর্যন্ত গায়ে হাত তুলতেও আরিয়ানের একটু বাঁধলো না বিবেকে। এই ছিল তার অনুভূতি প্রকাশ করার নমুনা। এত সুন্দর নাটক সে কিভাবে করতে পারলো তার সাথে? এখন কোথায় যাচ্ছিস চরিত্রহীন কথাকার? খুব সেজেগুজে এসেছিস তাই না? আমি একটু ভালোভাবে কথা বলেছি আর অমনি ভেবেছিস তোকে মেনে নিয়েছি? মোনার জায়গা আমি তোকে দিব সেটা ভাবলি কি করে তুই? কোন যোগ্যতায় আরিয়ান হকের স্ত্রীর হওয়ার স্বপ্ন দেখিস? শুধুমাত্র শোয়েব আঙ্কেলের মেয়ে হওয়ার কারণে আমি চুপ ছিলাম, কারণ এতদিন ব্যাপারটা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন এরই মধ্যেই কোথা থেকে মোনা চলে আসলো, এসে দাঁড়ালো আরিয়ানের পাশে। মুখে তার বাঁকা হাসি। এসেই আরিয়ানের হাত ধরে দাঁড়ালো সে। মোনার দিকে একবার তাকালো আরিয়ান, এরপরই মিসরাতের দিকে ফিরে বলল, খুব সেজেগুজে এসেছিস। ঠিক এভাবে সেজে গুজে ছেলেদের নিজের ফাঁদে ফেলিস তাই না? যাকে দেখিস তাকে দেখলেই বুঝি তোর মন গলে যায়। এত নোংরামি কিভাবে করিস বলতো? আসলেই তুই শোয়েব আঙ্কেলের মেয়ে তো? আমার তো সন্দেহ হয় ভীষণ, কারণ ওনার মেয়ের চরিত্র এরকম হতে পারে সেটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। যাকে দেখিস তার গলায় ঝুলে পড়িস তাই না? আমার কাছ থেকে পাত্তা না পেয়ে অন্য কারোর গলায় ঝোলার চেষ্টা করছিস। কি ভেবেছিস জানবো না আমি কিছু? তোর আসলে চাই কি বলতো? শুধুই টাকা, নাকি ছেলে দেখলেই লোভে পড়ে যাস? একটু ইশারা পেলেই যার তার সাথে বুঝি? মিসরাত পুরো কথা শুনেনি। প্রাণপণে দৌড়ে কোনো মতে পালিয়ে চলে এসেছিল সেখান থেকে। চারপাশে লোকজন তার দিকে ভীষণ বাজেভাবে তাকিয়েছিল, ছিছি করছিল পর থেকে। এক দৌড়ে হক পরিবারের সীমানা পার করলো মিসরাত। বাইরে বের হয়ে বসে পড়লো মাটিতে। তার গা গোছাচ্ছিল, কেমন যেন মাথাটা বনবন করছিল। এর মধ্যে একজোড়া পা সেখানে দৌড়ে আসলো। আম্মু, আমার আম্মুটার কি হয়েছে? মিশু, তোর এই অবস্থা কেন আম্মু? শোয়েব রহমানকে দেখে যেন হু হু করে ভেতর থেকে কান্নাটা চলে আসলো মিসরাতের। নিজের আব্বুকে জড়িয়ে ধরে হামাও করে কাঁদছে মিসরাত। সে কান্না কোনো মতেই সহ্য করতে পারছে না শোয়েব রহমানের। এই আম্মু, বল না কি হয়েছে? তুই এত সেজে এসেছিস কেন? আর এত কাঁদছিস কেন? গাছতলে দেখলাম কত মানুষ জড়ো হয়েছে, কিছুই তো বুঝলাম না। আব্বু আমাকে কান্নার কারণে কথা বলতে পারছিল না মিসরাত। তোকে কি আম্মু? আমি নোংরা না আব্বু, বিশ্বাস করো আমি চরিত্রহীন না। এতটুকু কথা শুনেই যেন রক্ত গরম হয়ে গেল শোয়েব রহমানের। মেয়ে কারোর কাছ থেকে অপমানিত হচ্ছে সেটা শুনেই রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রধান্বিত স্বরে বললেন, কি বলছিস তুই এসব? কোন জানোয়ারের বাচ্চা তোকে এই কথা বলছে? একবার শুধু বল আমায়। সে যেই হোক, এখনই বিচার করবো আমি তার। আরিয়ানকে এখনই ফোন করছি আমি, দাঁড়া। ফুপাতে ফুপাতে মিসরাত বলল, কার বিচার করবে আব্বু? যার কাছে বিচার চাইতে যাচ্ছে তার। তবদা খেয়ে গেল শোয়েব রহমান মিসরাতের কথা শুনে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তিনি। আরিয়ান? অনেকক্ষণ যাবৎ আরিয়ানের নাম শুনে থবনে ছিলেন শোয়েব রহমান। খুব কষ্ট হয়েছে ওনার মিসরাতের কথা বিশ্বাস করতে, কিন্তু এভাবে কাঁদতে কাঁদতে নিশ্চয় মেয়েটা মিথ্যা বলবে না। তাই তো সকল বিস্ময় দূরে সরিয়ে রেখে একরাশ চাপা ক্ষোভ মনে পুঞ্জীবিত করে শোয়েব রহমান চললেন আরিয়ানের উদ্দেশ্যে। সেদিকে তাকিয়ে রইল মিসরাত। শোয়েব রহমান চোখের আড়াল হতেই নিজের কাঁধে কারো স্পর্শ পেল মিসরাত। পেছনে ফিরে তাকিয়ে দেখলো মোনা তার দিকে এক ক্রূর হাসি মুখে এনে তাকিয়ে আছে। কেমন লাগছে মিসরাত বিনতে শোয়েব? খুব অহংকার না তোমার নিজেকে নিয়ে? আমাকে সেদিন কিভাবে অপমান করেছিলে মনে আছে? সেদিন এই আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলে, আর আজ সকলের সামনে তোমার নিজের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হলো।
শুধু প্রশ্ন বলে ভুল হবে, সরাসরি চরিত্রহীন বলা হয়েছে। আর সেটা বলেছে কে? যার কাছ থেকে তুমি পাহাড় সমান ভালোবাসা আর সম্মান আশা করে বসেছিলে। ভীষণ মজা পাচ্ছি জানো, ভীষণ আনন্দ হচ্ছে জানো। কাউকে নিজের আয়ত্তে আনার সবচেয়ে সহজ উপায় কি? তাকে ম্যানিপুলেট করা। আর সেটা খুব ভালো করে করতে পারি আমি। অন্য সবার ক্ষেত্রে না পারলেও আরিয়ানকে আমার থেকে ভালো ম্যানিপুলেট কেউ করতে পারে না। ট্রাস্ট মি। আমার মনে হয় তার মা বাবাও ততটা পারবে না। আর হ্যাঁ, কাউকে ম্যানিপুলেট করার আগে তার বিশ্বাস অর্জন করা খুব বেশি জরুরি, যেটা আমি কোনো না কোনো ভাবে আরিয়ানের কাছ থেকে অর্জন করেছি। তো এর ফল দেখতেই পেলে। তো এখন তোমার অনুভূতি কি একটু বলো, জানতে ভীষণ ইচ্ছে করছে আমার। এই মুখ নিয়ে এই শহরে আর থাকতে পারবে? মাঠ ভর্তি মানুষের সামনে তো অপমান হয়ে এলে, এখন যার সামনে দিয়ে যাবে সে তোমাকে বাঁকা চোখে দেখবে। চরিত্রহীন উপাধি পেয়েছ কি না? বেশ জটিল একটা উপাধি কিন্তু, তাই না? শরীর দুলিয়ে হাসছে মোনা। সেই হাসিতে মোনার খুশি প্রকাশ পেল মিশরাতের কাছে সেই হাসি গায়ে কাটা দেওয়ার মতো। কিছুক্ষণ হেসে হাসি থামালো মোনা, এরপর আশেপাশে তাকিয়ে বলল, তোমার আব্বা বুঝি আবার বিচার চাইতে গিয়েছে তোমার হয়? আহারে, কেন যেতে দিতে বলো তো ওনাকে? নিজেকে তো অপমানিত হলেই, এখন নিজের বাবাকে অপমানিত হতে দিচ্ছ। সুপ্রেমের কথা শুনে চমকে চোখ তুলে তাকালো মিশরাত। সেটা থেকে বাঁকা হেসে মোনা বলল, তুমি ছাড়াও তোমার বাবার ব্যবস্থাও আমি করে রেখেছি, বলতে পারো কোনো দিকে কমতি রাখিনি আমি। তো তোমার বাবার জন্য কি ব্যবস্থা করেছি সেটা জানতে চাও? শুধু একটু অপেক্ষা করো তোমার বাবা ফিরে আসা, এরপরে সব পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, চলি আমি। তোমার সাথে কথা বলার রুচি তা ইচ্ছে কোনোটাই ছিল না আমার, কিন্তু কি বলতো, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে তুমি আর এখানে এই শহরে লজ্জায় থাকতে পারবে না। আজকালের মধ্যে চলে যাবে। তো বলতে পারো আগে ভাগে তোমাকে বিদায় দিতে এলাম। যাই হোক, একটা শিক্ষা অন্তত নিয়ে যাও, যার তার সাথে লাগতে শোনা, ঠিক আছে? সারা জীবন যাতে আমাকে এটা ভুলতে পারো তার ব্যবস্থা করে দিয়ে গেলাম। মিশরাতের দিকে মুখ রেখেই একটু একটু করে পিছিয়ে যাচ্ছে মোনা। ডান হাত তুলে কয়েকটা আঙুল নাড়তে নাড়তে বলল, টাটা, বাই বাই, আর যেন কখনো দেখা না পাই। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে মিশরাত। অন্য কিছু নিয়ে আর চিন্তা করছে না, শুধু ভাবছে শোয়েব রহমানের কথা কি বলে গেল এগুলো মোনা। অপরদিকে আরিয়ানের কাছে চলে গেল শোয়েব রহমান। বাড়ির বাহিরে দাঁড়িয়ে নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল আরিয়ান। দূর থেকে শোয়েব রহমানকে দেখতে পেল সে। শোয়েব রহমান আর একেবারে কাছে এসে দাঁড়ালেন, কণ্ঠে যথেষ্ট কাঠিন্য এনে বললেন, আমার মেয়ের সাথে এভাবে ব্যবহার করা দুঃসাহস তুমি কোথাও পাবো আরিয়ান হক? নিজের অ্যাসিস্ট্যান্টের দিকে একবার তাকিয়ে শোয়েব রহমানের উদ্দেশ্যে আরিয়ান বলল, ভেতরে চলুন। কেন ভেতরে কেন? এখানে এখন এই মুহূর্তে বলবে তুমি? আমার মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন করো তুমি? কে তুমি? হ্যাঁ, সে অধিকার তোমাকে কে দিয়েছে? যথেষ্ট সম্মান করি আপনাকে, তাই এখানে কিছুই বলতে চাচ্ছি না। ভেতরে চলুন। আর কিছু না বলে বাড়ির ভেতরে চলে গেল আরিয়ান। তার পেছনে পেছনে গেলেন শোয়েব রহমান। নিজের রুমে গিয়ে থামলো আরিয়ান। শোয়েব রহমানও চলে এলেন সেখানে। নিজের মেয়েকে খুব বেশি আদর দিয়ে ফেলেছেন, অতিরিক্ত আহ্লাদ দিয়ে বিগড়ে দিয়েছেন। এখন তুমি আমাকে শেখাবে কি করে মেয়েকে সঠিকভাবে বড় করে তুলতে হয়? না, সেটা শেখানোর মতো যথেষ্ট জ্ঞান হয়তো আমার নেই, আপনার আছে। তবে মেয়েকে অতিরিক্ত মাথায় তুলে ফেলেছেন, যার কারণে আজ আপনার মেয়ের এই অবস্থা। সে কোথায় কি করে না করে সেগুলো আপনি জানেন না, জানার প্রয়োজনও মনে করেননি। আপনি জানেন আপনাদের মেয়ে আমার পেছনে কতদিন ঘুরঘুর করেছে? কখনো বলিনি সেই বিষয়ে, আমি চাইনি আপনাকে লজ্জায় ফেলতে। তবে দুঃখজনক ব্যাপার হলো আপনার মেয়ে আমার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, দিনকে দিন তার উশৃঙ্খলতা বেড়েই চলেছে। আপনার সেদিকে নজর রাখা দরকার ছিল, আপনি রাখেননি। এখন এসেছেন বিচার চাইতে? একটু জিজ্ঞেস করে দেখবেন আমার কথা বিশ্বাস না হলে যে আসলে আপনার মেয়ে আমার পেছনে ঘুরঘুর করেছে কিনা, বেহায়ার মতো। আশা করি আপনার কাছে সে মিথ্যে বলবে না, আর একটা বললেই বাকিগুলো আপনা আপনি বের হয়ে যাবে মুখ দিয়ে। আপনার মেয়ের শাসন দরকার, আমার কাছে কৈফিয়ত চেয়ে সময় নষ্ট না করে সেই সময়টা নিজের মেয়েকে শাসন করতে ব্যয় করুন। তার বেহায়াপনা আশা করি কিছুটা হলেও কমবে। আরিয়ান রুম থেকে বের হয়ে গেল। এখনো ফ্লোরের দিকে তাকিয়ে আছে শোয়েব রহমান। এতটা লজ্জা কোথায় রাখবে বুঝতে পারছে না তিনি। তার মেয়ে ছেলেতে পিছু পিছু ঘুরে। আরিয়ানের চোখে অস্পষ্টতা দেখেছেন তিনি। আরিয়ান শতভাগ নিশ্চিত হয়ে এগুলো কথা বললো কিভাবে?
ক্লান্ত পায়ে রুম থেকে বের হতে নিবেন শোয়েব রহমান। এর মধ্যে তিনি দেখলেন দরজার সামনে আরিনা বাবা আহনাফ হক দাঁড়িয়ে। ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে ভীষণ রেগে আছেন তিনি। আশ্চর্য হয়ে আহনাফ হকের দিকে তাকালেন শোয়েব রহমান। কখনো আহনাফ হক ওনাকে ভাইজান ছাড়া অন্য কিছু বলে সমাধান করেনি, আজ মিস্টার রহমান। আপনি কি বলছেন এগুলো ভাইজান? একদম না, খবরদার, একদম না। কোনো বেঈমানের মুখ থেকে আমি ভাইজান ডাকটা শুনতে চাই না। বেঈমান কে? কাকে বেঈমান বলছেন আপনি? বেঈমান নিজেই জিজ্ঞেস করে কাকে বেঈমান বলছি। বাহ, আরে মানুষ এভাবে ভালো মানুষের মুখোশ পরে থাকে। আমাদের পরিবারের সান্নিধ্য থেকে লাভ ছাড়া কোনো ক্ষতি আপনাদের হয়েছে এটা বলতে পারলেন, অথচ আপনারা কি করলেন? লজ্জা করলো না এটা করতে? কি করেছি আমি সেটা তো বলবেন। আরে আরেনাতে ধরা পড়ে গেলেও নাটক করেছেন আপনি? নাটক? অবশ্যই, এতদিন তো সেটাই করে এসেছেন আপনারা। নাটকের ব্যাপারে তো আরিয়ানকে এখনো কিছু বলিনি আমি। আপনার বড় মেয়েকে নিজের পরিবারের সদস্য মনে করেছিলাম আমরা, একেবারে নিজের রূপ দেখিয়ে দিল ছেলেটা আমার। সেই বিষয় নিয়ে এখনো পড়ে আছে। তার উপর আপনার বেইমানির কথা এখন তাকে বলি কি করে বলুন? একেবারেই ভালো দেখালেন যে আপনি আমাদের কোম্পানিতে রাতে গিয়েও থাকবেন নিজের পরিবার ছেড়ে। আমরাও সহজ সরল মনে করে এটার বাহানা দিতে লাগলাম, আর এর পরিণাম নিজেই টাকা সরাতেন কোম্পানি থেকে আর ভাব দেখাতেন যে ভাজা মাছটাই উল্টে খেতে জানেন না। ভাইজান, ভাইজান ডাকবেন না আমাকে, খবরদার। ভাইজান শব্দটা মানে জানেন আপনি? আরে আপনারা তো গিরগিটির থেকেও অধম। এখন আর কথা ঘোরাতে পারবেন না, সব প্রমাণ আছে আমাদের কাছে। কতগুলো মিথ্যে বানোয়াট প্রমাণ দেখানো হয়েছিল শোয়েব রহমানকে। বেশ কিছু কাগজ যাতে প্রমাণ করতে পারে শোয়েব রহমান নিজে কোম্পানির টাকা আত্মসাৎ করত। কয়েকবার শোয়েব রহমান বোঝাতে চেয়েছিলেন যে এই সবকিছুই মিথ্যে, তবে সেদিকে কেউ কান দেয়নি, কেউ শুনেনি ওনার কথা। একটা সময় হাল ছেড়ে দিলেন শোয়েব রহমান, চুপ করে গেলেন। এরকম ভয়ানক বাস্তবতার সম্মুখীন কখনো হতে হবে উনি ভাবতে পারেননি। আহনাফ হক ওনাকে আজীবনের জন্য হক কোম্পানি থেকে বহিষ্কার করে দিলেন শাস্তিস্বরূপ। ঠিক এভাবেই পুরোপুরিভাবে দুটি পরিবারের মধ্যে থাকা সকল বন্ধন ছিন্ন হয়ে যায়। শোয়েব রহমান পুরো পরিবারকে নিয়ে চলে আসেন সেই শহর ছেড়ে। অতীত ভুলেনি কেউই, এখনো সেই অতীতকে নিয়েই সামনে এগিয়ে যেতে হচ্ছে। সময় এগিয়ে গেছে। এই শহরে এসে চাকরি জুটেনি শোয়েব রহমানের, পেয়েছেন খুবই দূরে, তাই তো পরিবার থেকে দূরে থাকতে হয় ওনাকে। মিসরাত সেই ঘটনার পর থেকে আর কখনো পিছু ফিরে তাকায়নি, নিজের সম্পূর্ণ মনোযোগ দিয়েছে পড়াশোনা এবং পরিবারের প্রতি। দ্বিতীয়বারের মতো কোনো ছেলের চিন্তা সে মাথায়ও আনেনি। সেদিন শোয়েব রহমান জিজ্ঞেস করায় মিসরাত সব সত্যি কথা বলে দিয়েছিল। সে আরিয়ানকে পছন্দ করত সেই কথা, তবে শুধু ততটুকু ছাড়া যে বাকি সব অপরাধ মিথ্যে এবং আরিয়ান নিজে কৌশলে ভালোবাসার কথা ব্যক্ত করবে বলে প্রতিশ্রুতি দিয়ে তাকে জনসম্মুখে অপমান করেছে সেটাও শোয়েব রহমান শুনেছেন। পড়াশোনা শেষ করে ভালো রেজাল্ট থাকার কারণে মিসরাতে চাকরি মিলে যায়। সৌভাগ্যক্রমে সাদমান যে অফিসে চাকরি করে সেই অফিসে মিসরাতে চাকরি হয়। সাদমানের সাথে মিস পরিচয় এখানে আসার পর থেকেই, তবে তখনও ততটা গভীর বন্ধুত্ব তাদের মধ্যে গড়ে ওঠেনি। যখন থেকে তাদের বাসার ঠিকানার সাথে সাথে চাকরির ঠিকানাটা মিলে গেছে তখন থেকে তাদের বন্ধুত্ব আরো মজবুত হতে লাগলো। বয়সে মিসরাত সাদমানের চেয়ে 4 বছরের ছোট, তবে বয়সকে বন্ধুত্বের মাঝে আসতে দেয়নি সাদমান। মিসরাতের জীবনে আরিয়ানের অবস্থা নিয়েই ভালো অবগত সাদমান, আর তাই তো শক্ত হাতে মিসরাতকে সামলানোর দায়িত্ব নিয়েছিল সে, সামলে গেছেও। সেই থেকে দুজনের মধ্যে এক চিরস্থায়ী বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়েছে। অতীতের চিন্তা থেকে মিসরাতকে বেরিয়ে আসতে বাধ্য করলো ইসরাত। ধপাস করে বিছানায় শুয়ে গিয়েছে তার পাশে। সেদিকে তাকিয়ে মিসরাত প্রশ্ন করলো, কিরে আজকে এত তাড়াতাড়ি বিছানায় চলে এলি যে? পড়া শেষ? না রে আপু, মাথাটা ভার হয়ে আছে মনে হচ্ছে। আপাতত আর নোট নিতে পারছি না, একটু ঘুম প্রয়োজন। ফজরের নামাজ পড়িয়ে আবার পড়তে বসে যাবো। এখন ঘুমাবো, ঘুম পাড়িয়ে দে। বোনকে জোরে ধরে চোখ বুঝলো ইসরাত। এর মধ্যেই হুট করে বলে উঠলো, আব্বুকে বলেছিলাম এই ফ্ল্যাট ছাড়ার কথা, আব্বু পাত্তাই দিল না আমার কথাটা। মনে হলো কেন হঠাৎ ফ্ল্যাট ছাড়ার কি হলো? এই ফ্ল্যাটে একজন এলিয়েন থাকে, জানিস না? যার আমাকে দেখলে অহেতুক খোঁচা মারা লাগে, অসহ্যকর। মিসরাত বুঝতে পারলো ইসরাত কার কথা বলছে। মুখ টিপে হাসছে সে। শুধু চিন্তায় আছে একটা বিষয় নিয়ে,
হুট করে বিয়ের কথা শুনে ইসরাতের মুখভঙ্গি কেমন হবে তা নিয়ে দেখতে দেখতে কেটে গেল প্রায় 7 মাস। ইসরাতের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট এসেছে, সকলের মনমতো হয়েছে, সফলভাবে উত্তীর্ণ হয়েছে সে। এখন ভর্তি পরীক্ষার জন্য চেষ্টা করছে। বেশিরভাগ পরীক্ষাগুলোই সামনের মাসে, সর্বমোট 2 মাসের মধ্যে সব পরীক্ষা শেষ হবে তার। ইসরাত আর সাদমানের বিয়ের বন্দোবস্ত করে রাখা হবে এরপরেই। এর মধ্যে শোয়েব রহমান থেমে নেই মিসরাতের ছেলে দেখার ক্ষেত্রেও। কমপক্ষে হলেও প্রায় 12-15 জন ছেলের পক্ষ থেকে মিসরাতের বিয়ের জন্য প্রস্তাব পেয়েছেন তিনি। বেছে বেছে অবশেষে একজন তার মনপত হলো। ছেলের নাম নিশান হোসেন। আগামীকাল মিসরাতকে দেখতে আসার কথা ছেলের। তার জন্য শোয়েব রহমান ছুটি নিয়ে এসেছেন। যদি পারেন তাহলে ইসরাতের বিয়ের কিছুদিন পরেই মিসরাতের বিয়ে দিয়ে দেবেন বলে মনস্থির করেছেন তিনি। ছেলের কথা মিসরাতকে জানানোর পর মিসরাত কেবল বিস্মিত হেসে মাথা নাড়িয়েছে, আর কিছুই বলেনি সে। হালকা শীত পড়েছে চারদিকে, অথচ আরিয়ান এখনো নিজের রুমে এসি অন করে ফ্যান চালিয়ে শুয়ে আছে। হাতে তার জ্বলন্ত সিগারেট, বাম হাত মাথার উপরে রেখে উপরে ঘূর্ণয়মান ফ্যানের দিকে তাকিয়ে ডান হাতে 2 আঙুল দিয়ে সিগারেট ফুঁকছে সে। চোখ দুটো লালচে হয়ে আছে। রুমের দরজা আবজা দেওয়া ছিল। দরজা টেনে ভিতরে ঢুকলো আরাব। সিগারেটের ছাই এখনো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। কয়েকটা মদের বোতল বিছানায় রাখা, আর কয়েকটা খালি বোতল ফ্লোরে রাখা। খাবার বেড়েছি, খেতে চল। খাবো না, তুই খেয়ে নে। এক কাজ কর, বিষ খেয়ে মরে যা। মরবি? বল মরবি? প্রমিস করছি, বিষ আমি নিজেই নিয়ে আসবো তোর জন্য। শুধু একটাবার বল, দেখ আমায়। কারণ তোর হাব ভাব দেখে ভালোই বুঝতে পারছি যে তুই আর স্বাভাবিক জীবনে ফিরবি না। আর এই ছাই পাই খেয়ে নেশায় বুধ হয়ে পড়ে তিলে তিলে মরে যাওয়ার চেষ্টায় বিষ খেয়ে মরে যা, এতে আমাদের সবার উপকার হবে। ঠোঁট কাঁপছে আরাবের রাগে কষ্টে। আরিয়ানের এই অবস্থা আর দেখতে পারছে না সে। বিগত 7টা মাস ধরে ছেলেটার এই অবস্থা। সিগারেট ফুকাতে ফুকাতে ইচ্ছদ গোলাপি ঠোঁটগুলো কালো হয়ে গিয়েছে। আরাবের কথা শুনে কোনো ভাবন্ত দেখা গেল না আরিয়ানের মধ্যে। ফোনটা অন্তত একবার চার্জ দে। যতক্ষণ পর্যন্ত সজাগ থাকিস, ফোন নিয়ে পড়ে থাকিস। কয়েক ঘন্টার জন্য চোখ বন্ধ করলেও মোবাইল হাতে নিয়ে ঘুমাস, এর কোনো মানে হয়? মিশু যদি আমাকে তার সাথে দেখা করতে বলে তাহলে তো ফোন করে বলবে, তাই না? ফোন পাশে না রাখলে আমি জানবো কি করে? 7 মাস ধরে সেই মেয়ে তো তোকে ফোন দিয়ে আসতেছে, তাই না? শালা গবেট কোথাকার, বেহাইয়া হওয়ার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিস না? শুধু চূড়ান্ত পর্যায়ে কেন বলছি, মনে তো হচ্ছে সকল সীমা পরিসীমা অতিক্রম করে বসেছিস। একদিন যাকে বিরক্তিকর, অসহ্যকর বলে দূর করতাম, আজ তার কাছে আমি বিরক্তির কারণ। একদিন যাকে সবার সামনে বেহায়া বলেছিলাম, আজ তার জন্য বেহায়া নিজে হলাম। একদিন যাকে সকলের সামনে অপমান করেছিলাম, আজ ঠিক তার জন্যই সকলের সামনে নিজে অপমানিত হচ্ছি। একদিন যাকে চর মারার মতো জঘন্য অপরাধ করেছিলাম, আজ তার হাতের চর লাথি খেয়েও তারই আশায় বেঁচে আছি। একদিন যাকে পায়ে ঠেলে দিয়েছিলাম, আজ তার কাছ থেকে কুকুরের মতো ব্যবহার পেয়ে যাচ্ছি। প্রকৃতি তার প্রতিশোধ ঠিকই নিয়ে নেয়, তাই না রে? বুঝতেই যখন পারছিস তখন কি আশায় বসে আছিস আরিয়ান? ফিরে চল আমার সাথে। তুই তো চেষ্টার কোনো কমতি রাখিসনি, তাই না? এখন কেউ যদি তোর ভাগ্যে না থাকে তাহলে তুই কি করবি বল? ভুল করছিলি, তার শাস্তিও তো পেয়েছিস, পেয়ে যাচ্ছিস। এখন সব ভুলে চলে আয় আমার সাথে। আমার ভীষণ ঘুম পাচ্ছে রে আরাব। গত 26 ঘন্টা যাবৎ ঘুমাইনি। যদি মিশু ফোন করে তাহলে আমাকে ডেকে দিস একটু, কেমন? রাগে গা জ্বলছে আরাবের। সে বারে কেন যে এই পাগলাটাকে বোঝাতে যায় সেটা নিজেই বোঝে না। দাঁত কিরমির করে বলল, হ্যাঁ আসবে তো ফোন, অবশ্যই আসবে। যখন নিজের বিয়ের দাওয়াত দিবে তখন ফোন করবে তোকে। গিয়ে ওর মেয়ের বিয়ের দাওয়াত খেয়ে আসিস, ঠিক আছে? শালা মর তুই। ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল আরাব। অথচ কেউই দেখলো না। 2 চোখ বেয়ে অবিরাম অশ্রুকণা গড়িয়ে পড়তে লাগলো এক অসহায় প্রাণীর। ইসরাতে মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট এসেছে। সে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। আজকে ইসরাত এবং সাদমানের পরিবারের খুশির অন্ত নেই। ইসরাত নিজে খুশি হয়েছে, তার পরিবার খুশি হয়েছে, সেটা সবাই বুঝলো। কিন্তু সাদমানের পরিবার এত খুশি হওয়ার কারণ সে তৎক্ষণাৎ ঠাওর করতে পারেনি। বিশেষ করে আশ্চর্য হয়েছিল সে সাদমানের ব্যবহারে। রেজাল্ট পাবলিশ হয়েছে সেটা শোনার পর যেন ইসরাতের থেকে সাদমানের চিন্তা বেশিই ছিল। সবাই একসাথে বসেছিল গোল হয়ে। আর সাদমান নিজেই ইসরাতের অ্যাডমিট কার্ড এনে নাম্বার এন্ট্রি করে রেজাল্ট চেক করছিল।
রেজাল্ট চেক করার পরপরই এক লাফে সোফা থেকে দাঁড়িয়ে গেল সাদমান। এরপর সবার সামনে জোরে এক চুমু খেলো ইসরাতের গালে। এদিকে লজ্জায় দিশেহারা হয়ে লুকানো জায়গা খুঁজতে লাগলো ইসরাত, কিন্তু একসাথে গোল হয়ে বসে থাকার দরুন বেচারি ইসরাত সেখান থেকে কেটে পড়ার জায়গাটাও পাচ্ছিল না। তবে সাদমান শুধু এতটুকু পর্যন্তই ক্ষান্ত হয়নি, ইসরাতকে খুলে তুলে খুশিতে ঘুরছিল। এদিকে আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ইসরাত, যেন কোনো প্রতিক্রিয়া জানাতেও ভুলে গিয়েছে। আশেপাশে তাকিয়ে দেখলো তার আম্মু আব্বু এবং সাদমানের আব্বু আম্মু মুখ চেপে হেসে চলছে, অথচ কেউ কিছু বলছে না, যেন এমনটা হলে কোনো সমস্যাই নেই। ইসরাত বেশ সময় নিয়ে চাপা হেসেছে, তবে সময় বাড়ার সাথে সাথে নিজের হাসি উপচে আর নিয়ন্ত্রণ রইল না তার। পেট চেপে হু হু করে হেসে উঠল। এদিকে সাদমানের থামার কোনো লক্ষ্য না দেখে মৃদু স্বরে ইসরাত বলল, কি হচ্ছেটা কি এসব? নামান আমাকে কোল থেকে, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোনা। কতটা দিন আমি অপেক্ষা করেছি এই দিনটার জন্য। অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। আমি যে কতটা খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। এতক্ষণ যাবৎ কেবল সাদমানের কার্যকলাপেই অবাক হচ্ছিল ইসরাত, তবে এখন তার সাথে যোগ হয়েছে সাদমানের কথা বলার নমুনাও। সবচেয়ে বড় কথা হলো তাকে এটা কি বলে সম্বোধন করলো সাদমান। এসব কি বলছেন আপনি? এটা আপনার স্বপ্ন কবে থেকে হলো? সে অনেক কথা, সব বলবো পারে, তবে এখন খুশি সেলিব্রেট করার সময়। আরে ইয়ার, এবার তো আমার বোনটাকে নিচে নামাও, সেই কখন থেকে কোলে নিয়ে আছো। মিসরাতের কথায় যেন সাদমানের হুঁশ ফিরল। নিজে খানিকটা লজ্জা পেল বটে, তবে সেটা প্রকাশ্যে আনলো না, চুপচাপ ইসরাতকে কোল থেকে নামিয়ে নিল। তবে মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট শোনার পর থেকে শুরু করে এখন পর্যন্ত একটা প্রশান্তির হাসি ছড়িয়ে সাদমানের চোখ মুখে। ইসরাত আশেপাশে একবার তাকালো, ব্যাপক আশ্চর্য সে। তার আব্বু আম্মু এখানে চুপ করে আছে। ঘটনার কারণ আগামাত্র কিছুই না বুঝে চুপচাপ সেখান থেকে চলে গেল ইসরাত। সবার থেকে একবার অনুমতি নিয়ে ইসরাতের পিছু পিছু গেল সাদমান। রুমে ঢুকে ইসরাত দরজা বন্ধ করে নেবে তার আগেই দেখে হাসি মুখে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে সাদমান। সাদমানকে দেখেও ইসরাত বিশেষ একটা পাত্তা দেয়নি, দরজা বন্ধ করতে উদ্যত হলো। ঠিক তখনই দরজায় হাত দিয়ে আটকে দিল সাদমান। রুমের ভেতরে ঢুকে নিজে দরজা লাগিয়ে দিল। ইসরাত ব্যাপক বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সাদমানের দিকে। কি সমস্যা আপনার? সেই কখন থেকে এমন করছেন কেন? ইসরাতের হাত ধরে বিছানায় নিয়ে বসাতে লাগলো সাদমান, তবে তার আগেই হাত জারা দিয়ে সরিয়ে নিল ইসরাত। আশ্চর্য, দূরত্ব বজায় রেখে কথা বলতে পারেন না? এমন হুটহাট গায়ে হাত দেওয়ার কোন ধরনের স্বভাব? যার তার গায়ে হাত দিচ্ছি কি? সাদমান হাসান যার তার সাথে কথা বলে না, আর গায়ে হাত দেওয়া তো কোন ছাদ, তাও মেয়ে মানুষ হলে তো নাউজুবিল্লাহ। কেন? আমার কি আপনাকে দেখতে ছেলে মানুষ মনে হয়? একবারও সেটা বলেছি? মেয়ে মানুষের গায়েও আমি হাত দিতে পারি, তবে তার সাথে আমার সম্পর্কটা কি সেটার উপর ভিত্তি করে। তো আমার সাথে আপনার কি সম্পর্ক? প্রেমের? নাকি আপনি আমার হাজবেন্ড? কোনোটাই না। হতে কতক্ষণ? মানে আপনাকে কে বিয়ে করবে? আমি? হ্যাঁ। করব না, আমি বাধ্য নই। তুমি বাধ্য, কারণ আমার প্রতি তোমার ভালোবাসাই তোমাকে বাধ্য করবে। আন্দাজে কথা বলবেন না, ওইসব আমার ঠুনকো আবেগ ছাড়ার কিছুই ছিল না। বেশ বুঝদার হয়ে গেছে দেখছি, দুদিনেই আবেগ আর ভালোবাসার পার্থক্য গড়ে ফেললে। বোকা ছিলাম, তাই আপনার পিছু পিছু ঘুরছিলাম। আপনি কিন্তু আমাকে অপমান করেছেন, সেটাও আমি ভুলিনি। যদি সত্যি আমাকে আপনার পছন্দ না হতো, তবে কেন আমার পরীক্ষার সময় সায় দিয়েছিলেন? এরপর কেন এতটা দূর দূর করে তাড়িয়ে দিলেন যখনই আপনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতাম? বলুন, এখন তাহলে কেন এসেছেন? দূরেই থাকুন আমার থেকে, বুঝতে পেরেছেন? মুচকি হেসে ইসরাতকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে নিজের থুতুনি ঠেকালো সাদমান। প্রায় সাথে সাথেই লাফিয়ে ইসরাত দ্রুত সরে যেতে চাইল, কিন্তু নিজেকে সাদমানের বাহুবন্ধনী থেকে মুক্ত করতে পারল না। চাপা স্বরে বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু চিৎকার করব এখন। আমার রুমে এসে দরজা বন্ধ করে এসব কি ঘেঁষাঘেঁষি করছেন? হ্যাঁ, এই মুহূর্তে সবাইকে বলে দেব বললাম। তাই? কি বলবে? এই যে জোর করে ধরে রেখেছেন আমায় পেছন থেকে, সেটা। ঠিক আছে, বলো, চিৎকার করে বলো। আমি কিন্তু সিরিয়াস। আমিও, করো যা করার। মান সম্মান তোমারই যাবে, আমার কি? আমি তো আমার অধিকারের বলেই ধরেছি, এখন কি নিজের বউকেও ধরতে পারবো না? কে বউ? কিসের বউ? সেটা তোমার আব্বু আম্মু বা আপুকে জিজ্ঞেস করলেই জানতে। আজকে জিজ্ঞেস করে নিও, কেমন? এমনি তো সময় বেশি নেই, মানসিক প্রস্তুতি বলতেও তো একটা কথা আছে। কিসের জন্য সময় নেই? কিসের জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলছেন? ইসরাতের কাঁধে ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে তাকে ছেড়ে দিল সাদমান। আমার মিষ্টি কিনতে যেতে হবে, এত কথা বলার সময় কই? আমি ছাড়াও অনেকেই আছে, এখনই গিয়ে জিজ্ঞেস করতে পারো।
সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর হ্যাঁ, রাতে ফোন করব, রিসিভ করতে যেন বিলম্ব না হয়। সাদমান চলে যাওয়ার পর এখনো ইসরাত নিজের জায়গায় দাঁড়িয়ে মুখ হা করে তাকিয়ে আছে দরজা বরাবর। অজান্তেই নিজের বাম হাত কাঁধে চলে গেল। ঠিক একটু আগে যে জায়গায় সাদমানের স্পর্শ পেয়েছিল সে অজানা শিহরণে পুরো শরীর কেঁপে উঠল ইসরাতের। মানে আমার বিয়ে আর আমি জানি না? এটা কেমন কথা আপু? আর আপু, শেষ পর্যন্ত যে তুইও সবার সাথে তাল মেলাবি সেটা আমি ভাবতে পারিনি। তোর থেকে এটা একদমই আশা করিনি আমি। রীতিমতো গলা উঁচিয়ে চেঁচানো শুরু করলো ইসরাত। তার কারণ একটাই, এইমাত্র সে জানতে পেরেছে তার বিয়ের পাত্র আগে থেকে ঠিক করা, এমনকি বিয়ের সম্ভাব্য তারিখও। তবে স্বয়ং পাত্রী হওয়া সত্ত্বেও সে নিজেই অবগত নয় এই ব্যাপারে। ইসম্মু, তোর আব্বুর উপর বিশ্বাস নেই তোর? তোর খারাপের কথা আমি তো কখনোই ভাববো না, তাই না? আমি সেটা একবারের জন্য বলিনি আপু, কিন্তু এভাবে হুট করে কেন? আর পাত্র আমার পছন্দ না অপছন্দ তা তোমার একবারও জানতে চেয়েছো? সাদমানকে তোর পছন্দ? সত্যি? আমি জানি আপু, হয়তো তোমাকে সবাই বলেছে, কিন্তু না ইসু, নিশু আমাকে কিছুই বলেনি। আমি নিজেই সবকিছু আগের থেকে জানতাম। তোর সাথে সাদমানের বিয়ে আমি আজকে নই, বরং 3 বছর আগে ঠিক করে রেখেছিলাম। শুধু পার্থক্য হলো মাস 7 আগে সাদমানের আব্বু আম্মু আর তোর আম্মু জানতে পেরেছে। কিন্তু তোমরা আমার ব্যাপারটা বুঝতে পারছো না। কি করে বলি তোমাদের? এই যে আপু, তুই তো সব জানিস। তোর বন্ধু আমার সাথে কেমন ব্যবহার করতো, এরপরেও তুই চুপ করে আছিস। তার সাথে হাসতে হাসতে বিয়ে করতে বলছিস। তোর সাদমানের সাথে কথা বলার প্রয়োজন ইস্যু। আমার মনে হয় সবকিছু শুনলে তুই এতটা রিয়্যাক্ট করতি না। আমি কিছু জানতেও চাই না, শুনতেও চাই না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে কথা শেষ করার আগেই ফোন বেজে উঠল ইসরাতের। সাদমান ফোন করেছে। প্রথমবার ফোন না ধরে আবার কথা বলতে উদ্যত হলো। ঠিক তখনই সেই মুহূর্তে মেসেজ আসলো ইসরাতের ফোনে সাদমানের নম্বর থেকে। ফোনটা রিসিভ করো, কুইক। আগামীকাল অফিসে যেতে হবে, তাই এখনই কথা বলা জরুরি। সময় নেই বেশি, ঘুমিয়ে পড়বো একটু পর। আর কিছু না বলে নিজের রুমে গিয়ে বিছানায় বসলো। এর মধ্যে ফোন আসলো সাদমানের নাম্বার থেকে। ফোন কানে লাগিয়ে কিছু একটা বলতে যাবে, তার আগে সাদমানের কণ্ঠস্বর শুনতে পেল। উত্তেজিত হয়ে না, চিৎকার চেঁচামেচি করো না। ঠান্ডা মাথায় আবেগ ছেড়ে বিবেক দিয়ে বিচার করবে। ধীরে ধীরে বড় হচ্ছ, এখন আবেগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন তোমার। আমার পক্ষ থেকে যা বলার সেগুলো আমি সবার আগে পরিষ্কার করব। তুমি শুধু শুনবে আর মন বাদে মস্তিষ্ক দিয়ে বিচার করবে। আমি কি করেছি আর কেন করেছি সেগুলোর ভবিষ্যৎ চিন্তা করবে। এরপর যা বলার বলবে। প্রথম থেকে বলছি, শোনো। ব্যাগ গুছিয়ে ফেল, আর হচ্ছে না। ফোন হাতে নিয়ে নিজের আর মিসরাতের হাস্যোজ্জ্বল ছবি দেখছিল আরিয়ান। ছবিটা প্রায় 7-8 বছর আগের তোলা। তখনও মিসরাত আরিয়ানের কাছে নিজের মনের অনুভূতি ব্যক্ত করেনি। তাই শোয়েব রহমানের মেয়ে হওয়ার দরুন মিসরাতের সাথে বেশ ভালো একটা সম্পর্ক ছিল আরিয়ানের। ছবিটা মিসরাতের জন্মদিনের কেক আরিয়ান নিজে কিনে এনেছিল এবং ছবিতে মিসরাত আরিয়ানকে কেক খাইয়ে দিতে নিচ্ছিল। এর মধ্যে আরিয়ান মিসরাতের গালে কেকের ক্রিম লাগিয়ে দিচ্ছিল। দুজনের মুখেই অনাবিল হাসি। তখনও একটা স্বাভাবিক সম্পর্ক ছিল আরিয়ান আর ইসরাতের মাঝে। মিসরাত আরিয়ানকে তখন থেকে পছন্দ করলেও সেটা প্রকাশ করেনি বিদায় আরিয়ানের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়নি। মূলত মিসরাতের অনুভূতি প্রকাশের পর থেকেই আরিয়ান ক্রমশ তার থেকে দূরত্ব বজায় রাখত। তবে এই ছবিটিতে দুজনের মুখে অকৃত্রিম হাসি লেপটে আছে। ছবিটায় মিসরাতের অংশটুকু জুম করে দেখছিল আরিয়ান। স্বচ্ছকে দেখা তৃষা এখন ফোনের ছবিতে তাকিয়ে মেটাতে হচ্ছে তার। তবে সেটাও করতে দিল না আরাব। হুট করে বলে বসলো ব্যাগ গুছাতে। আরে ওই আরিয়ান, বলছি তো কিছু আমি। এখন বিরক্ত করিস না তো, যা, আমি আমার মিশুকে দেখছি। হ্যাঁ, ফোন দেখছিস? আর জীবনে ফোনেও দেখবি না। স্বপ্ন দেখ সজাগ থেকে। আর ওই মেয়ের জন্য অপেক্ষা করিস না তো। এই তো কয়েকদিনের মধ্যে তোকে ফোন দিল বলে। আরবের কথাগুলো এতক্ষণ যাবৎ খুব বিরক্তি লাগলেও শেষের কথাটাই যেন মন নেচে উঠলো আরিয়ানের। খুশিতে চোখ দুটো চিকচিক করে উঠলো। ফোন হাত থেকে রেখে দ্রুত আরবের সামনে গিয়ে দাঁড়ালো। উত্তেজনা যেন পেরিয়ে চলছে তার। সত্যি বলছিস আরাব? মিশু ফোন করবে আমাকে? তুই জানলি কিভাবে? তোকে ফোন করেছিল নাকি? না, তা তো হওয়ার কথা না। আচ্ছা, এমনটা নয় তো যে আমাকে ফোন করেছিল কিন্তু আমি ধরতে পারিনি? শিট, কি করলাম বলতো এটা? দাঁড়া, কল লিস্ট চেক করি একবার। আরিয়ানের ব্যবহারে আরাব আম্মক হয়ে দাঁড়িয়ে রইল। সে বলল কি আর ছেলেটা বুঝলো কি? কল লিস্ট কেটে একাকার করে ফেলছে আরিয়ান। আমার কথা শুনবি তো পুরোটা? তোকে কি আমি বলেছি ওই মেয়েটাকে তোকে ফোন দিয়েছিল? বলেছি যে ফোন দিবে।
শত হলেও তোর সাথে ভালো সম্পর্ক ছিল এক সময়। তুই যেভাবে কিছু নিয়েছিলি তো তাকে নিজের বিয়ের দাওয়াত দিবে না তো কি হয়? স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আরিয়ান আরবের দিকে। আরবের কথাটা মনে হলো আরিয়ানের বোধগম্য হলো না। কিছুক্ষণ চুপ থেকে বলল, কি বললি তুই? ওই মেয়ের জন্য ছেলে মোটামুটি ঠিকঠাক, বিয়ে ধরতে হয়তো খুব বেশি দেরি করবে না। সেই দিন এমনিতেই মুখের কথা বলেছিলাম, তবে এখন মনে হচ্ছে আমার সেই দিনের বলা কথাটাই ফলতে চলেছে। মিশু এমনটা করতে পারে না আরাফ। আমি এতদিন ধরে তার জন্য ছটফট করলাম, এর কি কোনো মূল্য নেই? এমনটা হতে পারে না আরাফ। তুই ভুল খবর পেয়েছিস হয়তো। যার থেকে খবর পেয়েছিস তাকে আবারও ঘটনার সত্যতা যাচাই করতে বল। ঘটনা পুরো সত্য। মেয়ে দেখা হয়ে গিয়েছে, ছেলে সম্মিত এসেছিল মেয়ে দেখতে। ছেলের সাথে মিশরাতের ছবি দেখবি? আরাব আরিয়ানকে যে ছবিটা দেখালো তাতে একটা ছেলের সাথে মিসরাত দাঁড়িয়ে আছে মিসরাতের বাসার বাইরে। সেই ছবিতে অবশ্য মিসরাতের পরিবার এবং সাদমানের পরিবারের লোকজনও আছে, তার সাথে আরো দুজন বয়স্ক পুরুষ মহিলা, সম্ভবত ইসরাতের সাথে দাঁড়িয়ে থাকা ছেলেটির মা বাবা। ছেলের নাম নিশান হোসেন, মিশরাতের হবু স্বামী। এবার অন্তত বাস্তবে ফিরে আয়। প্রায় 9 মাস যাবৎ পড়ে আছিস এই শহরে, নিজের কাজ পরিবার সব ছেড়ে। ফলাফল কি? শূন্য। এবার আগামী কালের জন্য ব্যাগপত্র গোছা, এই শহর ছাড়ছি আমরা। আরাব কথাগুলো বলে রুম থেকে চলে গেল। নিজের রুমে গিয়ে টুকটাক নিজের কিছু ব্যক্তিগত কাজ সেরে নিয়ে ফিরলো আবার আরিয়ানের রুমে। তবে রুমে এসে চোখ কুঁচকে এলো তার, কারণ আরিয়ানকে সে রুমে দেখতে পায়নি। সামান্য হেঁটে রুমের সাথে লাগোয়া বারান্দায় চলে গেল আরাব। সেদিকে গিয়ে দেখতে পেল আরিয়ান বসে আছে, তবে তার দিকে মুখ করে নয়। আরিয়ানের পিঠ তার দিক বরাবর, মুখ অপর পাশে। আরিয়ানের পিঠে হাত রেখে আরাব ডাক দিল, আরিয়ান। সাথে সাথেই আরাবের দিকে ফিরে তাকালো আরিয়ান। আরিয়ানকে দেখে ভয়ে খানিকটা কেঁপে উঠলো, একটু পিছিয়ে গেল আরাব। চোখ দুটো লাল হয়ে আছে তার, আর হাত উল্টো পিঠ থেকে রক্ত বের হচ্ছে। সেই পুরনো অভ্যাস আরিয়ানের, রাগ উঠলে নিজের হাত নিজে কামড়াতে থাকা। আরাব তার সাথে থাকলে কোনো মতো শান্ত করে রাখে জোর করে, কিন্তু আরবের অনুপস্থিতির এই হাল। কি করছিস তুই এগুলা? হ্যাঁ, কামড়াতে কামড়াতে রক্ত বের করে ফেলেছিস, ওটাই রক্ত লেগে আছে তোর। কি পরিমাণ ভয়ঙ্কর লাগছে দেখতে তোকে জানিস? আয় আমার সাথে রুমে আয়। আরিয়ান এক চলল নড়ল না, ফিসফিস করতে লাগলো। এরপর ক্ষীণস্বরে বলল, আজকাল আসলেই ভালোর দাম নেই আরাব। আমার ভুল ছিল, আমি মিশরাবের সাথে জোর করিনি। সে আমার এই ভালো মানুষের দাম দিল না। আর এখন চাইলেও আমি তাকে জোর করতে পারবো না। করবোটা কি করে? আমি তো তার সাথে দেখাই করতে পারবো না। নিজের কসম দিয়ে আমাকে আটকে রাখলো। আমি হেরে গেলাম আরাব। নমনীয়তা দেখাতে গিয়ে আমি হেরে গেলাম। প্রচন্ড রাগে কাঁপতে থাকা আরিয়ান মুহূর্তের মতো কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে একটা কথাই বলছে সে, মিশু এটা ঠিক করলো না আরাব। সে এইভাবে কৌশলে আমার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে আমি ভাবতেও পারিনি। আমি তাকে সেদিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ডেকে অপমান করেছিলাম, তার বদলা সে এইভাবে নিল আরাব। এভাবে আমি কি করবো রে আরাব? আমি যে থাকতে পারবো না তাকে ছাড়া। আরাব আরিয়ানের পাশে গিয়ে বসলো। বসা মাত্রই তাকে ধরে হু হু করে কাঁদতে লাগলো আরিয়ান। আজ তার কান্না থামছেই না, এই কান্না থামবে না। আরাবও জানে। আরিয়ানের কান্না দেখে নিজের চোখের পানি আটকে রাখতে পারলো না আরাব। মিসরাতের উপর রাগ হচ্ছে তার, অসম্ভব রাগ। বিছানায় বসে ফোন কানে লাগিয়ে মাথা নিচু করে বাম হাতে নখ খুঁড়ছে ইসরাত। চোখে তার হালকা পানি, নাক টানছে ক্রমাগত। বিগত 1.5 ঘন্টা যাবৎ সাদমান তাকে অনেকভাবে অনেক কিছু বোঝাচ্ছে, কিন্তু সে সবকিছুতে মানতে নারাজ। বোঝাতে বোঝাতে সাদমান নিজেও কেমন হাঁপিয়ে উঠেছে। এবার সাদমানের দুর্বল কণ্ঠ কানে এলো তার, বুঝতে পেরেছো আমার কথা? একটু ঠান্ডা মাথায় ভাবো শোনা। আমি যদি তখন তোমাকে আশকারা দিয়ে ফেলতাম, তাহলে আজকের এই দিনটা তোমার জীবনে কখনোই আসতো না। কারণ তখন তোমার পড়াশোনার প্রতি সবটুকু ফোকাস আমি নিজে কেড়ে নিতাম। আমি তোমার জন্য আছি, আজীবন থাকবো, কিন্তু পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করার এই সময়টুকু কি তোমার আজীবনের জন্য? বলো আমাকে। এই সময়টাকে যাতে তুমি পুরোপুরি কাজে লাগাতে পারো, তাই তোমার থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখতাম। তুমি জানতে আমার নিজের কতটা কষ্ট হতো এমনটা করতে। কখনো কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতাম, পর মুহূর্তেই নিজেকে শুধরে নিতাম। তোমাকে সময় দেওয়া প্রয়োজন ভেবে গুটিয়ে নিতাম নিজেকে। তুমি তো তোমার মনের অনুভূতি প্রকাশ করতে পেরেছিলে অন্তত। অথচ আমার দিকটা একবার ভাবো। নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে অনুভূতি অপ্রকাশিত রেখে তার থেকে দূরত্ব বজায় রাখা কতটা কষ্টের জানো তুমি? তোমার ভবিষ্যতের কথাটাই যে ভেবেছিলাম আমি। কিন্তু আপনি আমাকে কতবার কতভাবে অপমানিত করেছেন জানেন?
জানবো না কেন শোনা, অপমান তো আমিই করেছি, কিন্তু কি করতাম বলো? তোমাকে আমি তো স্বাভাবিকভাবেও মানা করেছিলাম, শুনেছিলে না আমার কথা। আমার কাছে কোনো অপশন ছিল না যে। তবে আজ আমার স্বপ্ন মিটে গিয়েছে, আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমার বউ একজন ডক্টর হতে চলেছে। আমি যে কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। ঝগড়াঝাটি তো কম করতেন না আমার সাথে, এখনো কোমর বেঁধে ঝগড়া করতে আসেন। হেসে উঠল সাদমান। বউয়ের সাথে ঝগড়া করবো না তো কি পাশের বাসার ভাবির সাথে করব? ঝগড়া তো আমি করবোই, সত্যি বলছি। তোমার সাথে ঝগড়া করতে আমার বেশ লাগে। ইসরাত এবার মৃদু হাসলো, কিন্তু কিছু বুঝলো না, চুপ করে রইল। ইস্যু, আই এম সরি, এমনটা আর কখনো হবে না। মানে আর কখনো ঝগড়া করবেন না? ঝগড়া ভালোবাসার একটা অংশ। ইস্যু, খোঁচাখুচি কিংবা ঝগড়াঝাটি ছাড়া একতরফা ভালোবাসা বড্ড বিষাদ লাগবে। ঝগড়া চলছে এবং চলবেও, কিন্তু আমি প্রমিস করছি আর কোনোদিন তোমার গায়ে হাত তুলব না। সেদিনের ঘটনার জন্য আমার মনে তৎক্ষণিক কোনো অনুশোচনা না লাগলেও পরবর্তীতে সেটা নিয়ে ভাবতে গিয়ে আমার খারাপ লেগেছে। ইস্যু, খুব খারাপ লেগেছে, কিন্তু কি করতাম বলো? নিজের রাগ যে নিয়ন্ত্রণে রাখতে পারি, যার জন্য আমি নিজের আবেগকে এতটা নিয়ন্ত্রণে রাখতাম, সে যদি বলে অন্য একটা ছেলের সাথে গিয়ে বসবে, তাহলে আমার রাগ হবে না বলো? আমার বউ কেন অন্য কারো পাশে গিয়ে বসবে? আমার বউ শুধু আমার সাথে আমার পাশে থাকবে। মুখে খানিকটা লজ্জার আভা ফুটে উঠল ইসরাতের। তোমাকে বিয়ে তারিখ জানানো হয়েছে? বিয়ের তারিখও ঠিক করে ফেলেছেন আপনারা? এখনো ফাইনাল করিনি, সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। তোমার মেডিকেল কলেজে অ্যাডমিট হওয়ার জন্য তো এখনো 2 মাসের মতো বাকি। এই সময়টাতেই আমাদের পরিবার বিয়ের কাজটা সেরে ফেলতে চাইছে। কিন্তু আমি তো ভেবেছিলাম যাকে বিয়ে করব তার সাথে আগে ছুটিয়ে প্রেম করব। প্রেম তো করবো আমরা, অবশ্যই করব, আগে বিয়েটা করে নিই। বিয়ের পরে আবার প্রেম কিভাবে করে? প্রেম করার জন্য কোনো শর্ত লাগে না রে পাগলি। বৈবাহিক অবস্থান প্রেমের ক্ষেত্রে কখনো নির্ধারক হতে পারে না। তাছাড়া বিয়ের পর প্রেমটা হালাল প্রেম হবে। তাহলে সমস্যা কোথায়? আমার বান্ধবীদের তো কাউকেই বিয়ের পরে প্রেম করতে দেখলাম না, তাহলে আমি করব কেন? বান্ধবীর কথা ছাড়া তো প্রেম কি করে করতে হয় সেটা বিয়ের পর আমি তোমাকে শেখাবো, তখন দেখে নিও আমি কত ভালো প্রেমিক। ইসরাত আর সাদমানের কথোপকথন কিছুটা শুনেছে মিসরাত। নিজের ছোট বোনের জন্য বেশ খুশি সে। নিজের পছন্দের মানুষটাকে অবশেষে বিয়ে করতে পারছে তারা দুজন, এতেই সে খুশি। আজকে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে শোয়েব রহমান কিছু করার আগেই সাদমান পুরো বিল্ডিং এর সবাইকে মিষ্টি খাইয়েছে। মিষ্টি কিনে রাস্তায় যাকে পাচ্ছিল তাকেই দিচ্ছিল। মিসরাতের ব্যাপারটা বেশ ভালো লেগেছে, কারণ তার বোনের বৈবাহিক জীবনের জন্য আর কোনো চিন্তা নেই তার। সাদমান যে তার বোনকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে ভালোবাসবে, ভালো রাখবে, এটা নিয়ে তার বোনের কোনো সন্দেহ নেই। ইসরাত রুমে বসে কথা বলছে বিদায় সেই রুমে আর মিসরাত ঢুকলো না। সেই রুম পার করে ড্রাইনিং রুমে যেতে না যেতেই তার ফোন বেজে উঠল। ফোন নম্বর সমেত মানুষটাও তার পরিচিত। ফোন রিসিভ করে কানে লাগানোর সাথে সাথে তার কানে ভেসে আসলো এক চমৎকার পুরুষালী কণ্ঠ। হ্যালো মিস্টার, আমি নিশান বলছিলাম। ফ্রি আছেন আপনি? জি বলুন। আসলে আপনার বাবা মার সাথে কথা বলার আগে আমি আপনার সাথে একটু কথা বলতে চাইছি। আপনার সময় হবে কখন? আমি তো অফ ডে ছাড়া সময় পাই না, এই তো শুক্রবার বা শনিবার। তার মানে তো পরশুদিন আসতে পারবেন? শুক্রবার যেহেতু আসতে পারবেন? কোনো সমস্যা নেই তো আপনার? না সমস্যা নেই, কোথায় আসতে হবে বলুন, আমি চলে আসব। ইসরাত আর সাদমানের বিয়ে শপিং করতে আজকে বের হওয়ার কথা। ইসরাত মিসরাতকে ছাড়া কোনো শপিং করবে না, সেটা আগেভাগে বলে রেখেছে। এর মধ্যে আবার নিশান বলেছে তার সাথে যাতে ইসরাত দেখা করে। সব মিলিয়ে মিসরাত ভেবে উঠতে পারছিল না সে কি করবে। যখন সাদমানকে এ ব্যাপারে বলল, তখন সাদমান পরামর্শ দিল যাতে শপিং শেষ করে ইসরাত নিশানের সাথে দেখা করতে যায়। বাইরে তারা 4 জন একসাথে লাঞ্চ করবে। এরপর সাদমান আর ইসরাত চলে আসবে তাদের মতো করে, আর মিসরাত নিশানের সাথে কথা বলা শেষ করে বাসায় ফিরবে। সাদমানের পরামর্শ বরাবরের মতোই মিসরাতের পছন্দ হলো, তাই আজকে সকাল সকাল নাস্তা সেরে বিয়ে শপিং করতে বের হয়েছিল 3 জন। সকাল 10টা নাগাদ তারা বাসা থেকে শপিং এর উদ্দেশ্যে বেরিয়েছে, অথচ দুপুর 3টে বাজতে চললো, এখনো তাদের শপিং চলছে। এতটা সময়ের মধ্যে শুধু ইসরাতের বিয়ের শাড়ি আর রিসেপশনের লেহেঙ্গা কিনে টুকটাক কিছু জুয়েলারি কেনা হয়েছে। সাদমানের জন্য এখনো কোনো শপিং করা হয়নি। তাছাড়া ইসরাত বলেছে তার আরো কেনাকাটা করা আছে, তাই একদিনে তাদের শপিং শেষ হলো না। সিদ্ধান্ত নিল আগামীকাল তারা আবার শপিং করতে যাবে।
তবে নিশানকে যেহেতু মিসরাত বলে রেখেছে তার সাথে দেখা করবে, তাই নিশানকে ফোন দিয়ে জানিয়ে তার বলা ঠিকানায় ইসরাত আর সাদমানকে নিয়ে চলে গেল মিসরাত। মিনিট 40-এর মধ্যে নিশানের বলা ঠিকানায় চলে এলো তারা। একটা রেস্টুরেন্টে নিশান দেখা করতে বলেছিল মিসরাতকে। মিসরাত সমেত সাদমান আর ইসরাত গিয়ে রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছে নিশানের জন্য, কিন্তু এখনো সে আসেনি। মিনিট 5 বাদে শোনা গেল একটা পুরুষালী কণ্ঠ। আই এম এক্সট্রিমলি সরি মিসরাত, আসলে কাজে একটু ব্যস্ত। নিশান তার কথা শেষ করলো না, কারণ তার কণ্ঠ শুনে একটা নয় বরং 3টে মুখ তার দিকে তাকিয়ে আছে। সাদমান আর ইসরাতকে এখানে হুট করে দেখে বোধহয় কিছুটা অপ্রস্তুত হয়ে গেল নিশান। সে কিছু বলার আগেই সাদমান বলল, আরে দাঁড়িয়ে আছেন কেন? আর হুট করে কথা থামিয়ে দিলেন যে? আমাদের আশা করেননি বুঝি ভাই? সাদমানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে খানিকটা হাসলো নিশান, এরপরে বসে পড়ল তার জন্য রাখা চেয়ারে। আসলে আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে ইস্যু আর সাদমানকে নিয়ে আসবো, কিন্তু ইস্যু মানা করলো। সে নাকি আপনাকে সারপ্রাইজ দিবে। তাই মিসরাতের কথা শেষ হতে না হতেই ইসরাত বলে উঠল, সারপ্রাইজ তো দিতেই হতো, আরে একমাত্র দুলাভাই বলে কথা। আর আমিও একমাত্র শাড়ি, আদি ঘরওয়ালি। তো ভাইয়া, সারপ্রাইজ কেমন লাগলো বলুন? ও হ্যাঁ, সারপ্রাইজ, হ্যাঁ ভালো লেগেছে, দারুণ লেগেছে। তবে আপনাদের দুজনের কথার মাঝে কিন্তু আমি বা ইস্যু কেউই থাকবো না ভাই। আসলে শপিং করতে বের হয়েছিলাম আমরা। দুপুর হয়ে গেল, এখন তো প্রায় 4টে বাজছে, কারোর খাওয়া দাওয়া হয়নি, তাই ভাবলাম একসাথে আজকের খাবার খাই, এরপরেই চলে যাবো আমরা দুজন। আপনি মিস্তাদ আরামসে কথা বলতে পারবেন, সমস্যা নেই। সাদমানের কথায় মৃদু হাসলো নিশান। সকাল পার হয়ে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে, অথচ আরিয়ান এখনো ঘুমাচ্ছে। আজকে আরাম ভেবেছিল আরিয়ানকে নিয়ে এই শহর ছাড়বে। 2 দিন ধরেই শহর ছাড়ায় পায়তারা করছে আরাব, কিন্তু কোনো মতেই আরিয়ানকে রাজি করতে পারছে না। রাজি আরিয়ান এখনো হয়নি, তবে গতকাল রাতে আরাব জোর করে আরিয়ানের মায়ের সাথে তার কথা বলে দিয়েছিল। আরিয়ানের বর্তমান পরিস্থিতি তার মায়ের সাথে আলোচনা করেছে আরাব, এরপর ওনাকে বুঝিয়ে বলেছে যাতে জোর করে হলেও আরিয়ানকে এই শহর ছাড়া করায়। কারণ যতদিন না পর্যন্ত আরিয়ান মিসরাতকে না বলতে পারবে ততদিন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। আর মিসরাতকে বলতে হলে তার এই শহর ছাড়া খুবই জরুরি, কারণ মিসরাতের কাছাকাছি থাকলে তার পাগলামি বাড়বেই, আর কমবে না। গতকাল রাতে সেই আরিয়ানের আম্মু নিজে কথা বলেছে আরিয়ানের সাথে। অনেকক্ষণ যাবৎ ছেলেকে বুঝিয়েছেন। আরিয়ান কতটুকু রাজি হয়েছে সেটা আরব জানে না, তবে সে চুপ ছিল পুরোটা সময়। আরবের সাথে তর্ক করে কিংবা মুখের উপর না করে দেয় এই শহর ছাড়া কথা বললে, কিন্তু নিজের মায়ের সাথে কিছুই বলেনি। আরব ধরে নিয়েছিল সে নীরবতা সম্মতির লক্ষণ। মনে মনে বেশ খুশি হয়ে ঘুমাতে গিয়েছিল সে, কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে এখন পর্যন্ত দেখেছে আরিয়ান ঘুমিয়ে যাচ্ছে। বেশ কয়েকবার তাকে ডাকলেও উঠেনি সে। আরব আশপাশে তাকিয়ে খানিকটা হলেও আন্দাজ করতে পারলো কেন আরিয়ানের এই অবস্থা। কারণ ফ্লোরে প্রায় 5 থেকে 6টা খালি বোতল গলাগলি খাচ্ছে। কিসের বোতল সেটার বলার অপেক্ষা রাখে না, দীর্ঘশ্বাস ছাড়লো আরব। বোতলগুলো কুড়িয়ে নিয়ে ময়লার জড়িতে ফেলে দিল। আরিয়ানের পাশে গিয়ে বসলো। অনেকক্ষণ যাবৎ তার মুখের দিকে তাকিয়ে রইল। চোখে নিচে কেমন জানি কালি পড়ে গিয়েছে আরিয়ানের। চোখ দুটো কালো হয়ে যাওয়ার পথে, মুখ এবং শারীরিক গঠন অনেকটা ভেঙে গিয়েছে। দাড়ি গুফ না কামানোর কারণে মুখে বেহাল দশা। কেমন জানি বিদ্যুৎটি লাগে দেখতে এখন ছেলেটাকে। ঘুমের মধ্যে আবার কেসে উঠলো আরিয়ান। ছেলেটার কাশি ইদানিং খুব বেড়েছে। নিজের সুস্থ সবল শরীরটাকে যে তিলে তিলে নষ্ট করে ফেলছে, নিজের হাতে সেই খেয়াল ছেলেটার নেই। যেভাবে দিনরাত একা করে নেশায় বুধ হয়ে থাকে, তাতে শরীর বড়সড় কোনো সমস্যা তৈরি হতে খুব বেশি একটা সময় লাগবে না। একসাথে এত কিছু ছেলেটার শরীর নিতেও পারছে না, পারবে কি করে? যে ছেলে কোনোদিন একটা সিগারেট অবধি ছুঁয়ে দেখেনি, সে যদি একসাথে এতগুলো নেশা যাবতীয় দ্রব্য গ্রহণ করে, তাহলে তার শরীর তো খারাপ করবেই। আরিয়ান, ওই ভাই উঠ না রে, উঠে বস। তোর পাগলামি দেখতে দেখতে নিজেই ক্লান্ত হয়ে গিয়েছি আমি। তোর ক্লান্ত আসে না এইরকম পাগলামি করতে? উঠে বস এবার। পেটে দুটো ভাতের দানা অন্তত যেতে দে, খালি পেটে থাকিস রাত দিন এইসব আজে বাজে জিনিস নিয়ে পড়ে থাকিস। কেন করছিস এমনটা বল? ও দোস্ত, উঠে বসো না রে। ওই পাষাণ মেয়েটার জন্য নিজেকে এত কষ্ট দিচ্ছিস বল? ওই মেয়ের বিবেক নেই রে, ওই মেয়ের নির্দয়। তোর শত কান্নাও ওই মেয়ের মন গোলাতে পারবে না। কেন বুঝাতে চাইছিস না বলতো?
ঘুমটা হালকা হয়ে আসছিল আরিয়ানের। এর মধ্যে আরবের ক্রন্দরত স্বর কানে আসায় ঘুমটা একেবারে কেটে গেল আরিয়ানের। এরপর থেকে আরবের বলা সব কথা শুনেছে সে। আরব এখন চোখে হাত দিয়ে কাঁদছে। উঠেছিস তুই ঘুম থেকে? আয় খেতে আয়, তোর জন্য শালা আমিও খাইনি কিছু, জানিস? পেটে তো দাও দাও করে খিদের আগুন জ্বলছে আমার, চল খেয়ে নিবি একসাথে। আরিয়ানের কণ্ঠ কানে আসায় চোখ মুছে উঠে দাঁড়ালো আরব। আরিয়ানকে ধরে উঠিয়ে বসালো আরব। মিনিটের মাথায় তার হাতে ব্রাশ এনে পেস্ট লাগিয়ে আরিয়ানের হাতে ধরিয়ে দিয়ে তাকে ব্রাশ করতে বলে চলে গেল খাবার বাড়তে। আরিয়ান কেবল ব্রাশ সামনে দাঁতগুলোতে লাগাতে নিবে তার আগে ফোন বেজে উঠলো তার। তড়িঘড়ি করে ফোন হাতে নিল সে, একটাই কারণে, যদি মিসরাত ফোন দেয়। তবে ফোনটা মিসরাত দিল না, এমনকি কার নাম্বার থেকে ফোনটা আসলো সেটাও বুঝতে পারলো না আরিয়ান। কারণ আননোন নাম্বার থেকে ফোন এসেছে। কল রিসিভ করলো আরিয়ান। এরপর অভাবরান্তের মানুষটির কণ্ঠ শোনার অপেক্ষায় আছে, তবে একেবারে অপেক্ষা করতে হয়নি সেই জন্য তার। কেমন আছো আরিয়ান? সেদিন আমাকে এমন করে তাড়িয়ে দিয়েছিলে কেন? নিজের মনের সাথে এমন করলে তুমি? যাই হোক, সেসব আমি ভুলে গিয়েছি। দুজন ভালোবাসার মানুষের মাঝে কিছু মনোমালিন্য তো থাকবেই, তাই না? তাই বলে কি সম্পর্ক শেষ করব? মোটেই না। আর তোমাকে তো আমি ছাড়ছি না। তো বলো তো সুইটহার্ট, কোথায় দেখা করব তোমার সাথে? এবার কিন্তু আর দূরে সরে দিতে পারবে না। আরব খাবার নিয়ে রুমে ঢুকতে পারেনি। দূর থেকে শুনতে পেল আরিয়ানের গলা, তার কণ্ঠে অশ্রাব্য গালিগালাজ। গালিগালাজের এক পর্যায়ে অপপ্রান্তের মানুষটার নামও উচ্চারণ করতে শুনলো আরব। খাবার প্লেট টেবিলে রেখে সেখানে ক্লান্ত হয়ে বসে পড়ল সে। আরবের এই ক্লান্তি শারীরিক নয়, মানসিক। আর এই ক্লান্তি তার মনে এসে ভার করলো আরিয়ানের অবস্থা দেখে। একটা ভুলের পরিণাম ছেলেটা আর কতদিন ধরে বেয়ে বেড়াবে? একটা ভুলের শাস্তি আর কতদিন ধরে পাবে? যাকে ভুল বুঝে এতদিন অপমান করছিল সে এখন কোনোভাবে তার কথা শুনতে যাচ্ছে না। আর যার কারণে আজকে তার এই অবস্থা, তাকে সে কোনো মতে ছাড়তে চাইছে না। আর কত সহ্য করবে ছেলেটা? টেবিলে রাখা নিজের ফোনের দিকে চোখ পড়লো আরবের। কি ভেবে যেন ফোনটা হাতে নিল, মিসরাতের নাম্বার সামনে আনলো। কেবল ফোন দিতে যাবে, এর মধ্যেই তার মনে পড়ল সে নিজে বলেছিল আরিয়ান মরে গেলেও মিসরাতকে ফোন করবে না সে। দাঁত দিয়ে ঠোঁট চেপে ফোন রেখে দিল আরব। মাথায় হাত দিয়ে বসে রইল। কি করবে সে বুঝে উঠতে পারছে না। আসলে কি আরিয়ানের মৃত্যু এই অশান্তির সমাধান? সাদমান আর ইসরাত চলে গিয়েছে মিনিট দুয়েক আগে। সন্ধ্যা হতে চলেছে। এখন মিসরাত বাসায় ফেরার তাগাদা অনুভব করছে, অথচ তার সামনে বসে থাকা মানুষটার মধ্যে কোনো প্রকার তাড়াহুড়া দেখতে পাচ্ছে না সে। অগত্যা তাকেই বলতে হলো, আপনি কিছু একটা বলবেন বলেছিলেন। জি, আসলে কিভাবে শুরু করব জানি না, তবে আমার মনে হয়েছে আপনার বাবা মার থেকে আপনার সাথে কথা বলে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। তাছাড়া আপনি আপনার বাবা মাকে ভালো বোঝাতে পারবেন, যেটা হয়তো আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু কি বলতে হবে সেটা তো বলবেন। আমি আমাদের নিজেদের কিছুটা সময় দিতে চাই মিসরাত। তাড়াহুড়া করে বিয়ে করতে চাইছি না। আমি চাই আমরা একে অপরকে একটু ভালো করে বুঝি, এরপর না হয় বিয়ের চিন্তা করা যাবে। আপনি কি বিয়ে পেছাতে বলছেন? একদম তাই। আমি সেই দিন আপনার বাসায় যাওয়ার পর যেটা বুঝলাম তা হলো যে আপনার আব্বু পাত্র খোঁজার তারায় আছে। সম্ভবত ভালো পাত্র পেলে এখনই বিয়ে দিয়ে দিবেন। আমাকে ওনার মন পুরত হয়েছে, সেটাও বুঝেছি। উনি খুব দ্রুত বিয়ের কথা তুলতে পারেন, তাই আগেভাগে আপনাকে বলে রাখা। সময় তো আমরা এমনিতেও পাবো। ইস্যুর বিয়ের আগে তো আর আমি বিয়ে করছি না, তবুও আপনি সময় চাচ্ছেন। জি, আরেকটু সময় চাই আমার। বাই এনি চান্স আমাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো? থাকলে এখনো বলতে পারেন, আমি কিছু মনে করব না। আপনাদের মেয়েদের একটাই সমস্যা, বুঝলেন, সব সময় বেশি বুঝে ফেলেন। আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। হুট করে শেষে কথাটা শুনে কেন যেন মিসরাতের অস্বস্তি হতে লাগলো, অথচ কথাটা খুবই স্বাভাবিকভাবে বলছে নিশান। বেশ, তো বলুন আপনি কয়দিন সময় চান? আপনার ছোট বোনের বিয়ের মাস 5 পরে। তবে সেটা তো আপনি সেদিনই বলতে পারতেন, যেদিন আমাকে দেখতে গিয়েছিলেন। আসলে আমি একটু লাজুক প্রকৃতির, তাই সকলের সামনে কথা বলতে পারিনি। আমরা একে অপরকে তুমি করে বলতে পারি কি? আপনি সম্বোধনটা কেমন জানি বেমানান লাগছে। ঠিক আছে, আর কিছু বলবেন? আচ্ছা, যেটা আপনার ইচ্ছা। আচ্ছা তাহলে চলি। হ্যাঁ, এই যে ভুল করে ফেললে আবারও আপনি। মিসরাত কিছু না বলে স্মিথ হেসে চেয়ার থেকে উঠতে নিয়েছিল, এর মধ্যে নিশান তার বাম হাত ধরে আটকে দিল তাকে। আকস্মিক ঘটনায় মিসরাত খানিকটা ভরকে গেল।
মিসরাতের হাত ধরেই নিশান চেয়ার থেকে উঠলো। হাত ধরে রাখা অবস্থাতেই গিয়ে দাঁড়ালো মিসরাতের সামনে। এরপর মুচকি এসে পকেট থেকে একটা ছোট্ট রিং বের করলো। মিসরাতের বাম হাতে আঙুলে পরিয়ে দিল সেই আংটি। আপনি মানে তুমি কি করছো এসব? আসলে সেই দিনে আমার এটা তোমাকে পরিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম আমি একটু লাজুক প্রকৃতির, তাই আসলে আমাদের মা বাবার সামনে দিতে পারিনি। কিন্তু এটা আজকে এখন কেন? আমাদের তো বাগদান সম্পন্ন হতে দেরি আছে। যখন হবে তখন তো পরিবারের সবার সামনে আংটি পরিয়ে দিবই, তবে এটা আমার পক্ষ থেকে স্পেশাল। একটা ডুব গিলল মিসরাত। নিশানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আসতে চাইলো। ঠিক এই মুহূর্তে নিশান যা বায়না করলো সেটা কোনোভাবেই আশা করেনি মিসরাত। আমি কি তোমার হাতে একটা চুমু খেতে পারি? আমতামতা করতে শুরু করলো মিসরাত। বর্তমানে পরিস্থিতি তাকে ভীষণ অপ্রস্তুত অবস্থায় ফেলে দিয়েছে। সে না করতে চাইছে প্রবলভাবে, কিন্তু কেন যেন এই মুহূর্তে তার মুখ দিয়ে কিছু আসছে না। আমিও কি বোকা? মেয়েরা লাজুক হয়, এটা তো আমার আগে মনে রাখা উচিত ছিল। তো ওই নীরবতাকেই আমি সম্মতি ধরে নিলাম। মিসরাত এবার কিছু বলার সুযোগ আর পেল না। এর আগেই নিশান তার মনের ইচ্ছে পূরণ করে ফেললো। দ্রুত নিজের হাত ছাড়িয়ে নিল মিসরাত। এরপর আর কোনো দিকে তাকালো না সে। সোজা বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। তোমার জন্য এখন গাড়ি রেখে আমার রিক্সা নিয়ে বাসায় ফিরতে হচ্ছে, এটা কোনো কথা? এই চুপ করুন তো। খুব না বলেন আপনি প্রেমিক হয়ে দেখাবেন বিয়ের পর। এই আপনার প্রেমিক হওয়ার নমুনা। বিয়ের আগে এত রসকসীন, আর বিয়ের পরে যে আপনার মতো ঢেঁড়স নিয়ে আমি কি করব? এই এই কি বললে? আমি ঢেঁড়স? তা নয় তো কি। সেদিন আপনি রাস্তায় ঠিক এরকম একটা রিক্সায় বসে আমাকে বকাবকি করেছিলেন। তো আজ আপনার নিজের থেকে উচিত ছিল না আমার সাথে একটু ভালোভাবে কথা বলার? আপনি নিজে তো উঠলেনই না। ভাবলাম আমি উঠতে বললে আপনার পূর্বের কথা মনে হয়ে সরি বলবেন, একটু ভালোবাসাময় কথাবার্তা বলবেন, তাই না? আপনি আছেন গাড়ি নিয়ে। ইসরাতের কথা শুনে বাঁকা হেসে সাদমান কিছু বলতে যাবে, তার আগে কানে এলো এক মহিলার কণ্ঠস্বর। তাদের রিক্সার সাথে যে রিক্সা চলছে তাতে যে মহিলা বসে আছে তিনিই সেদিন পার্কে ইসরাতকে বারে বারে সাদমানের স্ত্রী হিসেবে সম্বোধন করেছিলেন। আজকে আবার দেখা হয়ে যাওয়ায় বলে বসলেন, এই যে মেয়ে, আবার কিন্তু দেখা হয়ে গেল। তোমাদের দেখলে ভীষণ ভালো লাগে বুঝলে। স্বামী স্ত্রী হিসাবে আসলে বেশ বানিয়েছে তোমাদের। তোমার স্বামীর তো তোমাকে নিয়ে আবার চিন্তার অভাব থাকে না। এই তো সেদিনও বলছিল আমাকে ডেকে, আমার স্ত্রীর একটু সমস্যায় পড়েছে, তাকে সাহায্য করুন একটু দয়া করে। সামান্য সাহায্য, অথচ কত আকুতি ছিল চোখে। বেশ ভাগ্যবতী তুমি মেয়ে, এমন স্বামী পেয়েছো। ভালো থেকো তোমরা। মহিলাটি যে রিক্সায় বসেছিল সেটা সামনে চলে গেছে, তবে ইসরাতের মুখভঙ্গি এখনো অপরিবর্তনীয়। সেই মুখভঙ্গি যা তার মহিলাটির কথা শুনে গঠিত হয়েছে। ছোট করে চোখ করে সাদমানের দিকে তাকালো ইসরাত। চোখে তার অভিমান এবং চাপা রাগ প্রকাশ পাচ্ছে। এদিকে সাদমান পুরো কাঁচামাচা হয়ে বসে আছে। এই মহিলার এখনই এসব বলতে হলো, তাই না? নিজে ওই মহিলাকে বলেছিলেন সেদিন যে আমি আপনার স্ত্রী, তাই তো উনি বারে বারে একই কথা বলেছিল আমাকে। অথচ আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম তখন কি বলেছিলেন? এই মামা রিক্সা থামান, আমি নামবো। এই না মামা, আপনি রিক্সা চালান। শোনা বউ, শোনো না। এই খবরদার, এখন ঢং করবেন না। এত বড় পোল্ট্রি বাস আমি জীবনেও দেখিনি বাবা। আর এই পোল্ট্রি বাস কিনা আমার হবু স্বামী। থাকুন আপনি আপনার মতো, আমি গেলাম। সাদমানের কোনো কথাই শুনেনি ইসরাত। তার কথাই উপরে রেখেছে রিক্সা থামিয়ে সে অন্য আরেকটা রিক্সা নিয়ে চলে গিয়েছিল। সেদিকে তাকে ফুস করে একটা শ্বাস চালো সাদমান। ইসরাত তার সাথে রাগ করে থাকতে পারবে না ঠিকই, তবে আবার একগাদা কথা বলে মেয়েটাকে বোঝাতে হবে। ইদানিং মেয়েটা যেন কেমন একরোখা হয়ে যাচ্ছে, যার কারণে মেয়েটাকে সামলাতেও সাদমানের হিমশিম খেতে হচ্ছে। কারণ এই মেয়েটি শুনতে থাকলেই তার সুখ পাখি তার নিকটে থাকে। ঘুমিয়ে গেছো সাদমান? এই তো কেবল বালিশে মাথা রাখলাম। তোমাকে এমনি তো আমি ফোন করতাম, আজকে আমরা চলে আসার পর কি কি হলো তা জানার জন্য। মূলত নিশান তোমাকে দেখা করতে বলেছিল, কেন সেই জন্য। আমি তো তোমাকে এই কারণেই ফোন করেছি। আসলে কিভাবে বলবো জানি না, কিন্তু না বলে থাকতে পারবো না। কেমন যেন ভেতর ভেতর একটা অস্বস্তি অনুভব হচ্ছে আমার। কার সাথে কথাটা শেয়ার করব বুঝতে পারছি না। আব্বু বা আম্মুকে এই ব্যাপারে আমি সংকোচের কারণে কিছু বলতে পারবো না। আর ইস্যু নিজেই এখনো ছোট, সে কি বললে কি বুঝবে কে জানে। তাই তোমাকে ছাড়া আমি আর কাউকে দেখছি না। তোমার কি মনে হয় না যে তুমি ইদানিং আমার সাথে খুব ফর্মালিটি মেনটেন করছো? এমা কি বলছো এসব? একদমই তা নয়। একদমই তাই মিসরাত। আমার কাছে কিছু বলার আগে তুমি এত ভাবতে না, একটা কথা বলার জন্য আমাকে অপশনাল হিসেবে ধরতে না। অথচ এখন বলছো কাকে বলবে বুঝতে পারছো না, তাই আমাকে বলছো।
এতটা পরিবর্তন কেন আসছে তোমার মধ্যে? আরে বাবা, এমন কিছুই না, সত্যি বলছি। তুমি একটু বেশিই ভাবছো। একটা কথা পরিষ্কার করে বলে রাখছি মিসরাত, তোমার সাথে আমার সম্পর্ক অন্য কোনো সম্পর্কের প্রভাবে কখনোই প্রভাবিত হবে না। আমার জীবনে বন্ধুর সংখ্যা খুব কম মিসরাত, তার মধ্যে তুমি একজন, বলবো যে অন্যতম। তোমার অবস্থান আমার কাছে আমার জীবনে অনেক স্পেশাল, আর তোমার এই অবস্থানে যে আজীবন তুমিই থাকবে আমার জীবনে সেটা জেনে রেখো। আর নতুন সম্পর্ক গড়া মানে পুরনো সম্পর্কে স্যাদ করা এটাও নয়। হ্যাঁ, তোমার বন্ধু হওয়ার পাশাপাশি হয়তো কয়েকদিন পর তোমার বোনের হাজবেন্ড হবো, তবে তাই বলে আমাদের বন্ধুত্বের মাঝে কিন্তু কোনো পরিবর্তন আমি আসতে দিব না। হয়েছে বলা, রাগ জাহির করা শেষ। এখন আমি বলি কিছু। সাদমান কিছুই বললো না নুসরাতের কথার পরিপ্রেক্ষিতে। আচ্ছা, এত রাগ করার এখানে কি হলো বলো তো? আচ্ছা যাও, সরি। এবার কি আমরা আমাদের স্বাভাবিক কথোপকথন শুরু করতে পারি, যদি সাহেবের মর্জি হয়? প্লিজ বলো। শোনো, আমি নিশানকে নিয়েই কথা বলবো তোমার সাথে। প্রথম কথা আগে বলিনি, যেটা তুমি নিজেই একটু আগে আমাদের জিজ্ঞেস করেছিলে। আজকে নিশান আমাকে ডেকেছিল মূলত বিয়ে পেছানোর জন্য। তোমাদের বিয়ে তো এমনি তো এখন হচ্ছে না তো? এটা আমি তাকে বলেছিলাম, কিন্তু সে বলল তোমার আর ইস্যুর বিয়ের 5-6 মাস পর নাকি বিয়ে করতে চায়। একটু সময় দিতে বললো তাকে। ও হ্যাঁ, সময় তোমরা নিতেই পারো, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ যে হচ্ছে, তাই একজন অপরজনকে চেনো জানো, তাতেই ভালো। তবে সেটা তো সে সেদিনই বলতে পারতো, যেদিন তোমাকে দেখতে গিয়েছিল। ঠিক এটাই বলেছিলাম আমি। এরপর সে নিজেকে লাজুক হিসেবে দাবি করলো, তাই নাকি সবার সামনে বলতে পারেনি। এখন চাইছে যাতে আমি আব্বু আম্মুকে বলি, কিন্তু ঘটনা এদিকেই শেষ হলে পারতো। কেন, আবার কি হয়েছে? সে আজকে হুট করে আমাকে আংটি পরিয়ে দিল। আমি জিজ্ঞেস করেছিলাম এখন কেন, বলল এটা তার তরফ থেকে স্পেশাল। আচ্ছা, এতটুকু পর্যন্ত হলেও মানা যেত, কিন্তু কিন্তু সে হুট করে আংটি পরিয়ে দিয়ে আমার হাতে কিস করে বসলো। কিছুক্ষণ চুপ করে থাকলো সাদমান, এরপর বলল, ওয়েল, হুট করে করাটা তার হয়তো ঠিক হয়নি, কিন্তু হাতে চুমু খাওয়া তো এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেই কমন। আর সে জায়গায় নিশান্ত তোমার হবু স্বামী। কিন্তু তোমার ব্যাপারটা বুঝতে হবে সাদমান। সে নিজেকে প্রথমে লাজুক বলল, এতটাই লাজুক যে বিয়ে পেছনের কথাও বলতে পারেনি। আর আজকে তার লজ্জার বেষ্টনী একেবারে ভেঙে গেল। নাকি সে সরাসরি কিস? আরে বাবা, হতেই তো পারে। আজকে তোমাকে দেখে বেচারা মনে লাড্ডু ফুটছিল, চোখে লাল নীল বাতি দেখছিল। এত সুন্দরী বউ পাওয়ার খুশিতে বাকবাকুম হয়ে উত্তেজনা বসে চুমু খেয়ে ফেলেছে একটা। এটাকে নিয়ে এত রহস্য তৈরি করার তো কিছু হয়নি। তুমিও না ওই আরিয়ানের পাল্লায় পড়ে এখন সবকিছুতে রহস্য খুঁজো, ঠিক যেমন করে সে তোমার আর আমার সম্পর্ক নিয়ে কি জানি উল্টোপাল্টা ভাবছিল। হুট করে আরিয়ানের কথা তোলার পর চুপ হয়ে গেল মিসরাত। সাদমান বুঝতে পারলো এখন আরিয়ানের কথাটা তোলা ঠিক হয়নি তার, তাই কথা পাল্টানোর উদ্দেশ্যে মজা করে বলল, অবশ্য ওই আরিয়ানের এখন কি খবর কে জানে। 7-8 মাস তো পার হয়ে গিয়েছে তোমার কসম কাটার। কবে মনে হয় শহর ছেড়ে দিয়েছে, গিয়ে দেখো। এখন হয়তো তোমার কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে মুনার সাথে সাথে পুনা তাদের সাথেও গিয়ে মেতে আছে। সাদমানের কথা বলার নমুনা দেখে হেসে ফেলল মিসরাত, তবে সে হাসি ছিল স্বল্প সময়ের জন্য। হাসি থামার সাথে সাথেই বুক ভরা এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মিসরাতের। এই মিসরাত, কথা বলো না যে, কোথায় হারিয়ে গেলে আবার? না, শুনছি, বলো। শোনো, তোমার বোন আবার আমার উপর খেপে গেছে, তাকে মানানো লাগবে। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।